দুপুর গড়িয়ে সময়টা এখন প্রায় বিকালের পথে। সূর্যটাও এখন তার তেজ কমিয়ে দিতে শুরু করেছে অল্প অল্প করে। বাড়ির সব মানুষও দুপুরের বিশ্রাম শেষ করে উঠতে শুরু করেছে। এর মধ্যে আরুষ হঠাৎ কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো তুর্যদের বাড়িতে। তবে সদর দরজা দিয়ে ঢুকতে গিয়ে বাঁধল বিপত্তি। তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে দরজার সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ল সে মেঝেতে। ধপাস করে একটা আওয়াজ হলো সাথে সাথে। বসার কক্ষে খুব বেশি জনমানবের সমাগম না হলেও ইরা, তারেক আর তুর্যের ছোট চাচি সাথী বেগম ছিলেন। হঠাৎ করে কারো পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে সেদিকে ফিরে তাকালো তারা। আরুষকে মেঝেতে উপুর হয়ে শুয়ে থাকতে দেখে চোখ বড় বড় হলো তিনজনেরই। বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। দ্রুত তারা ছুটে গেল বেচারা আরুষের পানে। ইরা ব্যস্ত হয়ে শুধালো, আরে আরুষ ভাই, আপনি পড়ে কিভাবে গেলেন? পরপর সাথী বেগমও মুখ খুললেন। ব্যস্ত হয়ে বললেন, বেশি ব্যথা পেয়েছ? কোথায় ব্যথা পেয়েছ দেখি দেখি। আরুষ অপ্রস্তুত হলো, সাথে লজ্জাও পেল ভীষণ। ইস, কি একটা বিদ্ঘুটে ঘটনা ঘটে গেল তার সাথে। পড়ল তো পড়ল, এদের তিনজনের সামনে এসেই পড়তে হলো। এত বড় শক্তপোক্ত একজন জোয়ান ছেলে হয়ে কিনা জনসম্মুখে এভাবে আছাড় খেলো। মান-ইজ্জত আর রইল না বোধহয়। এতদিন তো শুধু তুর্যের নিকটে তার কোনো মান-ইজ্জত ছিল না, এখন তুর্যের বাড়ির লোকের সম্মুখেও না। না না, এভাবে নিজের মান-ইজ্জত হারাতে দেওয়া যায় না। তুর্য জোরপূর্বক হাসল। নিজের মান-ইজ্জতটা এবারের ন্যায় বাঁচাতে বলল, আমি পড়িনি তো, একটু ব্যায়াম করছিলাম আর কি। কথাটা শেষ করেই তড়িঘড়ি করে মেঝেতে পুশ আপ দেওয়া শুরু করলো আরুষ। মুখে মুখে আবার গুনল, 1, 2, 3। আরুষের এমন কাণ্ডে হতবাক হয়ে পড়ল সাথী বেগম, ইরা এবং তারেক তিনজনই। তারা স্পষ্ট শুনল পড়ে যাওয়ার শব্দ। তবে কি ভুল শুনেছে তারা? তারেক হতবাক কণ্ঠেই বলল, বাড়িতে এত জায়গা থাকতে আমাদের দরজার সম্মুখে আপনার পুশ আপ দিতে ইচ্ছে হলো আরুষ ভাই? আরুষ পুশ আপ দেওয়া বন্ধ করল। ভ্যাবলার মতো হেসে বলল, তোমাদের দরজাটা ভারী সুন্দর, দেখলেই ইচ্ছে করে 2-4টা পুশ আপ দিই, তাই পুশ আপ দিচ্ছিলাম আর কি। কথাটা বলেই উঠে দাঁড়ানোর চেষ্টা করলো আরুষ। সাথে সাথেই ব্যথায় কোকিয়ে উঠল সে। কোমরে বেশ ভালোই ব্যথা পেয়েছে, তবে বুঝতে দিল না উপস্থিত কাউকেই। কোনো রকমে কোমরটা চেপে বলল, তুর্য স্যারের সাথে জরুরি কাজ আছে, ওনার কাছে যাই আমি, ঠিক আছে? কথাটা বলেই তড়িঘড়ি করে পা বাড়ালো বাড়ির ভেতরের দিকে। কোনো মতে এদের সম্মুখ থেকে কেটে পড়ল আর কি। তুর্য আর পৃথা নিজেদের কক্ষেই ছিল, খেয়ে দিয়ে একটু শুয়েছিল আবার। আর তাদের মাঝখানে তো সেই ভারত চীনের বর্ডার হিসেবে কোলবালিশ আছেই। তুর্য এপাশ ওপাশ করলো কয়েকবার, অতপর মাথা তুলে উকি দিল পৃথার পানে। মেয়েটা শুয়ে আছে অন্যদিকে মুখ করে, চুলগুলো খুলে ছড়িয়ে রেখেছে বালিশের উপরে। তুর্য কিঞ্চিত সময় নিয়ে চেয়ে রইল সেই চুলের পানে। অতপর কিছু একটা ভেবে উঠে বসল বিছানায়। খুব সাবধানে পৃথার কিছু চুল এনে পেঁচিয়ে নিল নিজের টি শার্টের বোতামের সাথে। সচরাচর টি শার্টে বোতাম দেখা না গেলেও খুব ভাগ্য করে তুর্যের এই টি শার্টের গলার নিকট নকশা হিসেবে 2টো বোতাম ছিল। সে বোতামের সাথেই বুদ্ধি করে ছেলেটা আটকে নিল বইয়ের চুল। ওরা কপাল বেচারার, ওই নাটক সিনেমার মতো নিজে থেকে তো আটকাবে না, তাই জোর করে আটকাতে হচ্ছে এখন। তবুও বইয়ের কাছাকাছি তার যাওয়া চাই। একটু কাছাকাছি না গেলে দুজনের মধ্যে 2-4টা বাক্য বিনিময় না হলে তাদের সম্পর্কটা সহজ হবে কিভাবে? তাই ভাগ্য সহায় না হলেও তুর্য নিজের সহায় নিজেই হচ্ছে। বেশ কিছুটা সময় নিয়ে তুর্য নিজের টি শার্টের বোতামের সাথে পৃথার চুল আটকালো। অতপর পৃথার পানে একবার তাকিয়ে বিছানা থেকে উঠে যেতে উদ্যত হলো। সাথে সাথেই ওপাশ থেকে পৃথার কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েটা কণ্ঠে আমূলক ব্যথাতুর ধ্বনি তুলে উঠে বসল। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। সে তো আগে থেকেই জানতো এমন কিছুই হবে, এমন কিছু হওয়ার জন্যই তো উঠে দাঁড়িয়েছে সে। তবুও অবুঝের মতো ভান করে তাকালো পৃথার পানে। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে বউ?
পৃথা নিজের চুল অনুসরণ করে তাকালো, অতঃপর বলল, আপনার টি শার্টে আমার চুল আটকেছে। সূর্য তাকালো সেই চুলের পানে। দ্রুততার সাথে বিছানায় বসল সে। পৃথার চুলে হাত দিয়ে বলল, ইস, কিভাবে আটকালো? ব্যথা পেয়েছ নিশ্চয়ই। দাঁড়াও, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। কথাটা বলে নিজের উদ্যোগেই টি শার্ট থেকে পৃথার চুল ছাড়াতে ব্যস্ত হলো তুর্য। পৃথাও আর কিছু বলল না। সে চুল খোলা রেখেছিল বলেই তুর্যের টি শার্টের বোতামে আটকেছে। এতে তো আর তুর্যের কোনো দোষ নেই। সে আরও চুল ছাড়ানোর জন্য কতটা ব্যস্ত হয়ে পড়েছে। আর তুর্য, সে চুল ছাড়ানোর বাহানা দিয়ে একটু একটু করে আগাতে শুরু করেছিল বইয়ের পানে, কিন্তু শেষে গিয়ে বাধাপ্রাপ্ত হলো ওই ভারত চীনের বর্ডার নামক কোলবালিশের নিকটে। তুর্যের মেজাজ গরম হলো। এই ভয়ঙ্কর বর্ডারটার জন্য সে শুধু যেতে পারছে না বইয়ের নিকট। তুর্য ইচ্ছে করে পৃথার চুল ধরে বেশ জোরে সোরে টান দিল। পৃথাও সাথে সাথে আ করে ধ্বনি তুলল। তুর্য আবার অস্থির হওয়ার ভান ধরল। উৎকণ্ঠা নিয়ে বলল, সরি সরি, আবার ব্যথা পেলে? থামল তুর্য। কোলবালিশটার পানে তাকিয়ে বলল, এই কোলবালিশটার জন্য আমাদের দূরত্ব একটু বেশি হয়ে যাচ্ছে, তাই আমি চুল ছাড়াতে গেলেই তুমি চুলে ব্যথা পাচ্ছ। এটাকে সরিয়ে দেই। পৃথা তাকালো তুর্যের পানে। আসলে এই কোলবালিশটার কারণে তাদের দূরত্ব বেশি হয়ে যাচ্ছে, তাই হয়তো ব্যথা পাচ্ছে। পৃথা সরল মনে বলল, আচ্ছা। তুর্যের বুকটা ফুলে উঠল। অবশেষে সেই ভারত চীনের বর্ডারটা সরাতে পারবে। তুর্য কটমট করে তাকালো কোলবালিশটার পানে। চরম কর্ধ্য নিয়ে আগাছার মতো কোলবালিশটা ছুঁড়ে মারল মেঝেতে। অতঃপর কোলবালিশটার পানে তাকিয়ে মনে মনে বলল, ব্যাটা বদমাইশ, আমার আর আমার বইয়ের মাঝখানে এসেছিলি। দেখ, এখন আমরা আমে দুধে মিলে গেছি, আর তুই আটি হয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছিস। তুর্য আরেকটু এগিয়ে গেল পৃথার পানে। মেয়েটার গা ঘেঁষে বসল। চুল ছাড়ানোর বাহানা দিয়ে নিজের হাত দ্বারা একটু স্পর্শ করল বইয়ের এক হস্ত। পৃথার শিউরে উঠল। তৎক্ষণাৎ তুর্যের থেকে একটু দূরে সরে গেল। মুখ খুলে কিছু বলার আগেই তুর্য থামিয়ে দিল তাকে। তড়িঘড়ি করে বলল, সরি সরি, একটু তাড়াহুড়ো করে তোমার চুল ছাড়াতে গিয়ে হাতে হাত লেগে গেছে। পৃথাও আর বিষয়টা নিয়ে ভাবল না ততটা। তার স্বামী যে সত্যি সত্যি মাথার ভেতরে সব ব্রিটিশ বুদ্ধি নিয়ে ঘোরাফেরা করছে বুঝল না ছোট মেয়েটা। তুর্য আরেকটু এগুলো পৃথার পানে। মেয়েটা প্রথম স্পর্শে যতটুকু সরে গিয়েছিল ততটুকু দূরত্ব কমালো। পৃথার ওপাশে আর জায়গা নেই। এরপর আর সরতে গেলেই মেয়েটা খাট থেকে পড়ে যাবে। তুর্য উকি দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করল বিষয়টা। অতঃপর পরিকল্পনা করল, এবার হুট করেই বইয়ের নরম গালে হাত রাখবে। তারপর বউ শিউরে উঠে দূরে সরে যেতে নিলেই খাট থেকে পড়ে যাবে। তৎক্ষণাৎ তুর্য নিজের হাত বাড়িয়ে কোমর চেপে ধরবে পৃথার। একটু অনুভূতি নিয়ে রোমান্টিক কায়দায় নিজের দিকে টেনে নেবে বউয়ের ছোটোখাটো দেহখানা। বুকের সাথে মিশিয়ে নাটক সিনেমার মতো একে অপরের দিকে তাকিয়ে থাকবে বেশ সময় নিয়ে। আহা, কি রোমান্টিক দৃশ্য! নিজের করা পরিকল্পনাকে নিজেই বাহবা জানালো তুর্য। এত সুন্দর বুদ্ধি যে তার মাথায় আছে, বউ না আসলে তো জানতেই পারত না। তুর্যের এখন খুব করে মনে হচ্ছে সে এখানে কি করছে। তার তো বাংলাদেশের একজন বুদ্ধিজীবী হওয়ার কথা ছিল, তার নিজেরই ভুল। এতদিন বিদেশে গিয়ে না থেকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবে ঢুকে পড়লেই আজ নাম, যশ, খ্যাতি, এমনকি বউটাও তার থাকত। ইস, কি ভুলটাই সে করে ফেলেছে। মনে মনে কতক্ষণ তুর্য নিজের করা ভুলের জন্য আফসোস করল। অতঃপর পরিকল্পনা অনুযায়ী সুকৌশলে নিজের এক হাত চুলের উপর রেখেই বাড়িয়ে দিল পৃথার পানে। কিঞ্চিত সময়ের মধ্যেই পৃথার গালও ছুঁয়ে দিল তার শক্তপোক্ত পুরুষালী হাত দ্বারা। সত্যি হঠাৎ তুর্যের এমন স্পর্শ পেয়ে কেঁপে উঠল পৃথা। পেছনের অবস্থা যাচাই বাছাই না করেই দ্রুততার সাথে নিজেকে সরিয়ে নিতে চাইল পেছনের দিকে। তুর্যের পরিকল্পনা মাফিক মেয়েটা পড়ে যেতেও নিল খাট থেকে। তুর্য ভীষণ আবেগ নিয়ে নিজের এক হাত বাড়িয়ে দিয়ে ধরতে চাইল বইয়ের নরম কোমরখানা।
কিন্তু ধরতে আর পারল না। ঠিক তখনই তাদের বন্ধ দরজায় টোকা পড়ল। না চাইতো তুর্যের কান সেদিকে চলে গেল, আর এইটুকুতেই ঘটে গেল মহাবিপত্তি। পৃথা ধপাস করে পড়ল ইট কংক্রিটে গড়া পাকা মেঝেতে। চিত হয়ে পড়তেই মাথায় আঘাত পেল মেয়েটা। সাথে সাথে তুর্যের টি শার্টে পেঁচিয়ে থাকা চুলগুলো ছিঁড়ে গেল চটচট ধ্বনি তুলে। পৃথা তীব্র বেগে চেঁচিয়ে উঠল, ও মা গো! তুর্য আহাম্মক বনে গেল আকস্মিক ঘটে যাওয়া ঘটনায়। বোকা বোকা চোখে তাকালো পৃথার পানে। মেয়েটা এখনো চিত হয়ে পড়ে আছে মেঝেতে, মাথা চেপে ব্যথায় কাতরাচ্ছে। তুর্য অস্থির হলো। নিজের ভাবনা চিন্তা বাদ দিয়ে নেমে পড়ল বিছানা থেকে। তড়িঘড়ি করে পৃথাকে ধরে উঠে বসালো। ব্যাকুল কণ্ঠে বলল, ব্যথা পেয়েছ? কোথায় ব্যথা পেয়েছ? নিশ্চয়ই মাথায়। পৃথা কোনো জবাব দিল না। লজ্জায় মরি মরি অবস্থা তার। ইস, কিভাবে বিছানা থেকে চিত হয়ে পড়ে গেল মেঝেতে। ছেলেটা নিশ্চয়ই মনে মনে হেসেছে পৃথার উপর। ভেবেছে মেয়েটা বোকা ন্যাকা, নয়তো পেছনে জায়গা না দেখেও সরতে কেন গেল। তুর্য পৃথার জবাবের অপেক্ষা করল না। নিজ উদ্যোগেই দেখতে শুরু করলো মেয়েটার মাথাখানা। কিঞ্চিত সময় নিয়ে বইয়ের চুলের ভাঁজগুলো দেখতে দেখতে ফুঁসে উঠল তুর্য। কোন বজ্জাতে সে দরজায় টোকা দিল! না দিল তার পরিকল্পনা সার্থক হতে, আর বউটাকেও দিল ব্যথা। তুর্য কর্ধে ফোঁস করতে করতে এগিয়ে গেল দরজার পানে। শক্ত হাতে দরজাটা খুলেই দেখা মিলল আরুষের। বেচারা দরজার বাইরে কোমর চেপে দাঁড়িয়ে রয়েছে। আরুষকে দেখে তুর্যের কর্ধ বাড়ল আরও। দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি এমনি এমনি মির্জাফরের বংশধর বলি বেয়াদব? কেবল একটু বইয়ের কাছাকাছি গিয়েছিলাম, যেতে দিলি না আমাকে। টেনে হিস্টে বইয়ের থেকে দূরে সরালি, সাথে সাথে বউটাকেও একটা আছাড় মারলি। আরুষ ভ্যাবাচাকা খেয়ে গেল তুর্যের কথায়। সে আবার কি করল? প্রথমত, এই বিকালের সময়ে যে তুর্য নামক প্রাণী তার বউয়ের কাছে যাওয়ার চেষ্টা করছে, এটা পৃথিবীর কে বুঝবে? দ্বিতীয়ত, সে কখন পৃথাকে আছাড় মারল? সে তো দরজার সম্মুখে দাঁড়ানো। ভেতরে গেলে না তুর্যের বউকে আছাড় মারবে? আরুষ তাকালো তুর্যের পানে। বোকা বোকা কণ্ঠে বলল, আমি কখন ম্যামকে আছাড় মারলাম স্যার? তুর্য বিরক্তি নিয়ে তাকালো আরুষের পানে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুই শুধু আমার বউকে আছাড় মারিসনি আহাম্মক, সাথে আমার আবেগটাকেও আছাড় মেরে আহত করে দিয়েছিস। আর একটু হলেই বউটাকে বুকে নিতাম, নিতে দিলি না। থামল তুর্য। আবার বলল, তোর কলিজা আমি ভাজা ভাজা করব বেয়াদব। তোর সাথে আমি এক জঙ্গি নারীর বিয়ে দেব। তারপর তোর বউসহ তোর পেটে বোম বেঁধে ছাদে ঝুলিয়ে রাখব। বরাবরের মতোই তুর্যের কথার কোনো তাল ঠিক পেল না আরুষ। শুধুমাত্র মস্তিষ্কে হানা দিল দুটো কথা। প্রথমত, জঙ্গি নারীর সাথে বিয়ে, আর দ্বিতীয়ত বউসহ পেটে বোম বেঁধে ছাদে ঝুলিয়ে রাখার বিষয়টা। এই তুর্য নামক ভয়ানক প্রাণীর দ্বারা সব সম্ভব। পেটে বোম বেঁধে রাখা কেন? বোম পেট কেটেও ঢুকিয়ে দিতে পারবে তুর্য। আরুষের মুখশ্রী চুপসে গেল। কাঁদো কাঁদো হয়ে বলল, স্যার, আমি আর কখনো আপনার কলিজা আছাড় মারব না। তবুও আমাকে ওই জঙ্গি ফঙ্গির সাথে বিয়ে দেবেন না। ওরা খুবই ভয়ানক হয়। তুর্য এবার একটু দমল, তবে ভারী কণ্ঠে বলল, তা আমি পরে দেখে নেব। তবে আমার বইয়ের থেকে আলাদা করার জন্য তোকে যে আমি ছাড় দেব না সে বিষয়ে নিশ্চিত থাক। যাই হোক, এই অসময়ে সে আমার কলিজাসহ বউটাকে আস্তে আস্তে কেন করলি বলতো? আরুষ একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তুর্য একটু তো স্বাভাবিক পর্যায়ে এসেছে, নয়তো ভেবেছিল আজ এই মুহূর্তেই না এই লোক ওকে মাটির মধ্যে গেড়ে টেড়ে দেয়। আরুষ একটু কেশে গলা পরিষ্কার করল, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, স্যার, শাহিন মির্জার লোকেরা ঝামেলা করছে আবার। আমরা রাজশাহী থেকে ঢাকায় ফিরেছি শুনেই আবার ঢাকায় চলে এসেছে। তুর্য মুখ বাঁকালো, কটমট করে বলল, তা তো আসবেই। ওই বাটা শাহিন মির্জা তো আগেই নিজের বউকে মেরেছে, এখন নিজের বউয়ের কাছে যেতে পারছে না তো। বউয়ের থেকে আদর সোহাগ কিচ্ছু পাচ্ছে না, তাই আমাকেও পেতে দিতে চাইছে না।
থামল তুর্য। হতাশ কণ্ঠে বলল, সবই হিংসে আরুষ, সবই হিংসে। আরুষ মনে মনে বিরক্ত হলো ভীষণ। এমন এক জটিল বিষয় নিয়ে তুর্যের এত হেয়ালি আসছে কোথা থেকে? লোকটা কি জানে না সে আগুন নিয়ে খেলছে? একটু পান থেকে চুন খসলেই বিপদ। নিজের মনের বিরক্তি মনে চেপেই আরুষ বলল, কিন্তু আমরা এখন কি করব স্যার? তুর্য তেমন ভাবল না বিষয়টা নিয়ে। গাছাড়া ভাব নিয়ে বলল, সবগুলোকে তুলে আমার আস্তানায় বেঁধে রাখ, আমি রাতে বউকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসব। আরুষ মনে মনে ভেঙচি কাটল তুর্যের কথায়। বিড়বিড়িয়ে বলল, বউ দেয় না পাত্তা, তাকে আবার ঘুম পাড়িয়ে আসবে। তুর্য ঠিক শুনল না আরুষের নিচু কণ্ঠে বলা কথাগুলো, তাই আবার সে জিজ্ঞেস করল, কি বললি তুই? আরুষ থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, কই কিছু না তো, এখন আসছি আমি। কথাটা বলেই তড়িৎ বেগে প্রস্থান করল আরুষ। সে কি বলেছে একবার যদি এই লোক শোনে, তাহলে কিসের জঙ্গি বউ আর বোমা হামলা, এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। তার থেকে জান নিয়ে পালানো শ্রেয়। রাত গভীর। চারদিকটা নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। বাহিরে শুধু শোনা যাচ্ছে নিশাচর প্রাণীদের হাঁকডাক। তুর্য কেবলই বাড়ি ফিরেছে নিজের কাজ শেষে। বউকে ঘুম পাড়িয়ে রেখে কাজে যাওয়ার কথা থাকলেও যেতে হয়েছিল তাকে তাড়াতাড়ি। ওদিকে একটু বেশি গোলমাল বেঁধে গিয়েছিল। আরুষরা শাহিন মির্জার লোকেদের তুলতে গিয়ে মারামারিতে আবদ্ধ হয়েছিল। সেই মারামারি থামাতে আবার তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হয়েছিল তাকে। তুর্য নিজের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে ঢুকলো বাড়িতে। চারিদিকে তাকিয়ে দেখল পুরো বাড়ি নীরবতায় ছেয়ে রয়েছে। বাড়ির কোনো ঘরেই আলো জ্বলছে না তেমন। শুধুমাত্র বসার কক্ষে টিমটিমে ড্রিম লাইটের অস্তিত্ব রয়েছে। হয়তো ইতোমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই। তাহলে পৃথাও কি ঘুমিয়ে পড়েছে? ভাবতে ভাবতে নিজেদের কক্ষের দরজা খুলে ভিতরে ঢুকলো তুর্য। বিছানার পানে তাকিয়ে দেখল পৃথা গুটিসুটি মেরে ঘুমিয়ে রয়েছে। তুর্য ওষ্ঠ প্রসারিত করে হাসল। এগিয়ে গিয়ে বসল পৃথার পাশে। হাত তুলে আলতোভাবে ছুঁয়ে দিল পৃথার গাল। অতঃপর একটু ঝুঁকে বইয়ের ললাটে চুম্বন করে আবারও উঠে দাঁড়ালো। পাশ ফিরে ওয়াশরুমের দিকে যেতে গিয়ে চোখে পড়ল বিছানার পাশে টেবিলে রাখা ঢাকা দেওয়া খাবারের উপর। তুর্য এগিয়ে গেল সেদিকে। খাবারের উপর থেকে ঢাকনাটা তুলে দেখল দুটো প্লেটে খাবার রাখা পরিপাটিভাবে। এর মানে পৃথা খায়নি রাতে। তুর্য তৎক্ষণাৎ কিছু বলল না। একসাথে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বসল বিছানায়। আদুরে কণ্ঠে পৃথাকে ডাকল, বউ, ও বউ। পৃথার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। মেয়েটা গভীর ঘুমে নিমজ্জিত। ভারী নিঃশ্বাস পড়ছে তার। এই পর্যায়ে তুর্য একটু গলার স্বর বাড়ালো। জোরে বেঁকে বলল, ওঠো তাড়াতাড়ি, খেয়ে নেবে। পৃথা নড়ে চড়ে উঠল একটু। ঘুমের মধ্যেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। ঘুম ঘুম কণ্ঠে বলল, খাবো না আমি, আপনি খেয়ে নিন। তুর্যের হৃদয় কম্পিত হলো মেয়েটার কণ্ঠস্বরে। এ ঘুম জড়ানো কণ্ঠ নাকি নেশার বান। হৃদস্পন্দন বাড়ল তুর্যের। তবুও নিজেকে সামলে নিল সে। আলতোভাবে পৃথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তোমার, ওঠো তাড়াতাড়ি। পৃথা উঠল না। একটু নড়েচড়ে উঠে পাশ ফিরে আবারও ঘুমিয়ে পড়ল। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। টেবিল থেকে প্লেট হাতে নিয়ে ভাত মাখাতে মাখাতে ডাকল পৃথাকে। কিঞ্চিত শক্ত কণ্ঠে বলল, তুমি উঠবে নাকি আমি জোর করে উঠিয়ে বসিয়ে দেব? পৃথা বিরক্তিতে চোখ মুখ কুঁচকাল আবার। ঘুমের ঘোরেই উঠে বসল বিছানায়। চোখ বন্ধ রেখে বলল, সমস্যা কি? এত ডাকছেন কেন? বলছি তো আমি খাবো না, আপনি খান, খেয়ে ঘুমান। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই আবার মেয়েটা শুয়ে পড়তে নিল বিছানায়। তুর্য এক হাত বাড়িয়ে আটকে দিল পৃথাকে। শাসনের সুরে বলল, না খেয়ে একদম শোবে না তুমি। পৃথাও আর বলল না কিছুই। এতক্ষণে এইটুকু সে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে যে সে না খেলে তুর্য তাকে ঘুমাতে দেবে না।
তার থেকে বরং খেয়ে ঘুমানোই ভালো, ঝামেলা থাকবে না কোনো। তুর্য ততক্ষণে ভাত মেখে হাতে লোকমা নিয়ে ধরল পৃথার মুখের সম্মুখে। মেয়েটাও কোনো দ্বিরুক্তি না করে খেয়ে নিল কয়েক লোকমা। অতঃপর ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। বিরক্তি ভরা কণ্ঠে বলল, ব্যাস, আর খাবো না, এখন আমাকে ঘুমাতে দিন। তুর্য খাওয়া নিয়ে আর জোরাজুরি করল না। অল্প খেলেও খেয়েছে তো। টেবিল থেকে এক গ্লাস পানি তুলে সে আবার ডাকলো পৃথাকে। বলল, পানি খেয়ে ঘুমাও বউ। পৃথা অর্ধশোয়া হয়ে বসল। স্বামীর হাত থেকে একটু পানি পান করে আবারও শুয়ে পড়ল। তুর্য হাসল ওষ্ঠ প্রসারিত করে। বউটা তার ভীষণ ঘুম কাতুরে। এতক্ষণ যদি তাকে নিয়ে কেউ এভাবে টানাটানি করত, ঘুম সেই প্রথম দিকেই উবে যেত। তুর্য আবারও হাসল, হাত বাড়িয়ে মুছিয়ে দিল পৃথার মুখ। অতঃপর নিজেও খেতে শুরু করলো ওই প্লেট থেকেই। খানিক সময় নিয়ে নিজের খাওয়া শেষ করলো তুর্য। খাবার প্লেটগুলো গুছিয়ে লাইট বন্ধ করে শুয়ে পড়ল বিছানায় পৃথার পাশেই। আজ তাদের মধ্যে কোলবালিশ নেই কোনো, থাকবে কোথা থেকে? সেই কোলবালিশ তো তুর্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগেই সকলের অগোচরে বাইরে ফেলে দিয়ে গিয়েছিল। কিন্তু এখন যেন কেন তার মনে হচ্ছে কোলবালিশটা থাকলেই ভালো হতো। তুর্য ধীরে ধীরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। ভেতরে ভেতরে তার পুরুষালী সত্তা নড়ে চড়ে উঠছে একটু একটু করে। একজন বিবাহিত পুরুষ মানুষ বউকে নিয়ে এক বিছানায় খুব কাছাকাছি শুয়ে আছে। এমন পরিস্থিতিতেও কি তার পুরুষালী অনুভূতিগুলো হানা দেবে না? অবশ্যই দেবে। তুর্যরও দিয়েছে। যদিও একটা সামান্য কোলবালিশ কখনো তার পুরুষালী সত্তাকে বেঁধে রাখতে পারত না, কিন্তু মনকে তো বুঝতে দিতে পারত এটা বলে যে বউ তাদের মধ্যে প্রাচীর তুলে দিয়েছে। এই প্রাচীরের ওপাশে যাওয়া তার বারণ। তুর্যের ভাবনা চিন্তার মধ্যেই পৃথা ঘুমের ঘোরে এগিয়ে এলো তার পানে। নিজের এক হাত দ্বারা জড়িয়ে ধরল তুর্যের বেকাবু শরীরখানা। শিউরে উঠল ছেলেটা। সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল মুহূর্তেই। এমনি এতক্ষণ নিজের ভেতরকার পুরুষালী সত্তার অনুভূতিতে অসহায় ছিল সে। এর মধ্যে আবার বউয়ের স্পর্শ। পৃথার শরীরটা একদম লেগে আছে তুর্যের শরীরের সাথে। মেয়েটার প্রতিটা ভারী নিঃশ্বাস জাগিয়ে তুলছে তুর্যের শরীরের লোমকূপগুলো। কি একটা অবস্থা! তুর্যের দম যেন বন্ধ হয়ে আসতে চাইছে। জাপটে ধরতে ইচ্ছে করছে পৃথার নরম দেহটা। মেয়েটার শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে নিজের স্পর্শ এঁকে দিতে ইচ্ছে হচ্ছে। নিজেকে সংযত রাখতে কষ্ট হচ্ছে ভীষণ, কিন্তু করার যে কিছুই নেই। তাকে নিজেকে সংযত রাখতেই হবে। এই মুহূর্তে অনুভূতির জোয়ারে ভেসে গিয়ে পৃথার সাথে জোর জবরদস্তি করলে তাদের সম্পর্কের অবনতি বই কি উন্নতি হবে না। মেয়েটার মনে তুর্য সম্পর্কে বাজে ধারণার সৃষ্টি হবে। আজকে এক রাতের জন্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে হয়তো পরে দেখা যাবে কখনোই তাকে মেনে নিতে পারল না পৃথা। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। নিজের শরীর থেকে পৃথার হাতটা সরিয়ে দিয়ে খুব সাবধানে নেমে পড়ল বিছানা থেকে। নিঃশব্দে গিয়ে দাঁড়ালো বারান্দায়। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালালো। কিন্তু পৃথাকে ছেড়ে এখানেও ভালো লাগছে না। মানসিক শান্তি পাচ্ছে না। নিজেকে অসহায় লাগছে। এত বছর এত অপেক্ষার পর পৃথাকে কাছে পেয়েও দূরে থাকতে ইচ্ছে হচ্ছে না। কি এক যন্ত্রণার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে তুর্য। না পারছে সইতে আর না পারছে মুখ ফুটে বলতে। তুর্য বারান্দায়ও থাকতে পারল না। অল্প সময়ের মধ্যেই আবারও বিছানায় চলে এলো। শুয়ে পড়ল পৃথার পাশে। মেয়েটার পানে মুখ ফিরিয়ে অসহায় কণ্ঠে বলল, এত কেন পোড়াচ্ছ আমাকে বউ? ওই 7 বছরের জন্য? যে 7টা বছরে তোমার কোনো অনুভূতি ছিল না। ওই 7 বছর তো তোমার কোনো কষ্টও হয়নি, কারণ তুমি জানতেই না আমাদের বিয়ের কথা। জেনেছ মাত্র কয়েকদিন আগে। সেই কয়েকদিন আগে জেনেই দীর্ঘ 7 বছরের জন্য অভিমান করে বসলে। অথচ আমি তো পুরো 7টা বছরই তোমার জন্য ছটফটিয়ে কাটিয়েছি। নিজের সাথে নিজেই যুদ্ধ করেছি। তোমাকে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনেছি, কিন্তু শেষ অবধি কেউ আমাকে বুঝল না। এমনকি তুমিও বুঝলে না।
আমাকে তোমরা কেন কেউ বুঝলে না বউ? ওপাশ থেকে উত্তর এলো না কোনো। আসবে কিভাবে? পৃথা তো ঘুমাচ্ছে, গভীর ঘুমে নিমজ্জিত সে। তুর্যের বলা কোনো কথাই তো কর্ণে পৌঁছায়নি তার। আচ্ছা, মেয়েটা যদি মধ্যরাতে তুর্যের এই কাতর কণ্ঠের বাক্যগুলো শুনত, তারপরেও কি অভিমান নিয়ে বসে থাকতে পারত? হয়তো পারত, আবার হয়তো পারত না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। একটু এগিয়ে পৃথাকে জড়িয়ে নিল নিজের সাথে। হৃদয়ে স্থান পাওয়া অনুভূতিদের সাথে হাজারটা যুদ্ধে লড়াই করতে করতেই দুচোখ বন্ধ করল ছেলেটা। সকালের আলো ফুটেছে চারদিকে। সূর্যটা ধীরে ধীরে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে দিতে শুরু করেছে। রাতের নিস্তব্ধতায় ঘেরা শহরটাও ধীরে ধীরে তার ব্যস্তময় পরিচিত রূপে ফিরে এসেছে। চারদিকের কোলাহল ধ্বনিতে ঘুমটা ভেঙে গেল পৃথার। একটু নড়েচড়ে উঠতেই নিজেকে আবিষ্কার করল কারো শক্তপোক্ত পুরুষালী বাহুবন্ধনে। পিটপিট করে চোখ খুলল পৃথা। চোখের সম্মুখে দেখতে পেল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। ছেলেটা কেমন আষ্টেপৃষ্ঠে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। মুহূর্তেই দুচোখ থেকে পুরোপুরি ঘুম উধাও হয়ে গেল মেয়েটার। ছিটকে দূরে সরে গেল পৃথা। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আমার এত কাছে কেন? আর কোন সাহসে আমাকে জড়িয়ে ধরেছেন ব্রিটিশ অসভ্য পুরুষ? পৃথার আকস্মিক ধাক্কায় হকচকিয়ে উঠল তুর্য। হুড়মুড়িয়ে বিছানায় উঠে বসল সে। কিন্তু পরক্ষণেই সকাল সকাল নিজের বউয়ের মুখ থেকে এমন ঝাঁঝালো বাক্য কর্ণে পৌঁছাতেই বিরক্ত হলো। সারা রাত কতটা যন্ত্রণায় সে কাটিয়েছে, তবুও কোনো প্রকার জোর করেনি বউকে, উল্টো নিজেকে নিয়ন্ত্রণ করেছে। অথচ সকাল সকাল কিনা সেই বউ একটু জড়িয়ে ধরার জন্য চোটপাট দেখাচ্ছে। বিরক্তিতে নাক মুখ কুঁচকালো তুর্য। অতঃপর বলল, আমি জড়িয়ে ধরিনি, বরং তুমিই জড়িয়ে ধরেছ। তাকিয়ে দেখো, আমি আমার স্থানেই আছি, উল্টো তুমি তোমার স্থান থেকে সরে এসেছ। সেই গাড়ির মতোই যুক্তি। পৃথার এবার সন্দেহ হলো, বারবারই কি সে নিজের স্থান ছেড়ে তুর্যের নিকটে যায়? পৃথা সন্দিহান সুরে প্রশ্ন করল, প্রতিবার আমি আমার নিজের স্থান থেকে সরে আপনার কাছে যাই, নাকি এর মধ্যে অন্য কোনো কারণ আছে? তুর্য অপ্রস্তুত হলো পৃথার কথায়। মেয়েটা কোনোভাবে ধরে ফেলল না তো তার কারসাজি। এলোমেলো দৃষ্টি ফেলল তুর্য। আমতা আমতা করে বলল, এর মধ্যে আবার অন্য কি কারণ থাকবে? থামল তুর্য। বিছানা থেকে চট করে উঠে দাঁড়ালো সে। তাড়াহুড়ো করে বলল, আমার পেটে চাপ দিয়েছে ভীষণ, ওয়াশরুমে যেতে হবে। কথাটা বলেই এক প্রকার দৌড়ে ওয়াশরুমে ঢুকল তুর্য। পৃথার দৃষ্টি তীক্ষ্ণ হলো। ধারালো দৃষ্টিতে সে চেয়ে রইল তুর্যের চলে যাওয়ার পানে। পৃথা ফ্রেশ হয়ে কক্ষ থেকে বেরিয়েছে অনেক আগেই। ইতোমধ্যে সকলের সাথে খাবার টেবিলেও বসে পড়েছে সে। তুর্য কিছু সময়ের মধ্যেই একদম সুটবুট পরে বেরিয়ে এলো কক্ষ থেকে। গলা বাড়িয়ে বলল, আমি বাইরে যাচ্ছি, কাজ আছে অনেক। তাহমিনা বেগম সাথে সাথেই কপালে ভাঁজ ফেললেন। তিনিও গলা বাড়িয়ে বললেন, খেয়ে তারপর যেদিকে খুশি যা। তুর্য হন্তদন্ত হয়ে খাবার টেবিলের কাছে এলো। পৃথার প্লেট থেকে একটা শুকনো পাউরুটি তুলে মুখে পড়ল। চিবোতে চিবোতে বলল, এখন আসছি। তাহমিনা বেগম আর কিছু বলবেন তার আগেই তুর্য পা বাড়ালো সম্মুখ পানে। দরজা পর্যন্ত গিয়ে আবার কি মনে করে তাড়াহুড়ো করে ফিরে এলো খাবার টেবিলের নিকট। একবার সবার দিকে দৃষ্টি বুলিয়ে একটু ঝুঁকে গেল পৃথার পানে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে বউ, নিজের যত্ন নেবে। আমার আজ ফিরতে একটু দেরি হবে। কথাটা শেষ করে পরপরই আবার তাড়াহুড়ো করে বেরিয়ে গেল তুর্য। পৃথা অবাক চোখে চেয়ে রইল স্বামীর চলে যাওয়ার পানে। তুর্যের একটু আগের বলা কথাগুলো কেমন যেন একরাশ ভালো লাগার সৃষ্টি করল তার হৃদয়ে। তাদের বৈবাহিক জীবনে একসাথে থাকা কেবলমাত্র 2 দিন। স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি এখনো। সে ভালো কোনো ব্যবহারও করেনি তুর্যের সাথে, অথচ ছেলেটা তার কতটা যত্ন নিচ্ছে। গতকাল রাতে তুলে খাইয়ে দেওয়া, এখন আবার এতটা আদুরে ভঙ্গিতে তার থেকে বিদায় নেওয়া। একটা মানুষকে ঠিক কতটা গুরুত্ব দিলে তার থেকে অবহেলা পেয়েও তার যত্ন নেওয়া যায় ভাবছে পৃথা।
দুপুরে বাড়ি ফেরা হয়নি তুর্যের, তাই রাতে কাজ শেষ করে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টায় নেমেছে সে। পৃথার সাথে সারাদিন কথা হয়নি একটু। একটা বারের জন্য মেয়েটার ওই সুমিষ্ট কণ্ঠস্বরটা শোনা হয়নি। এইটুকু মাত্র সময়, এর মধ্যেই তুর্যের মনে হচ্ছে যেন কত শত বছর ধরে পৃথার কণ্ঠ শুনছে না সে, দেখছে না মেয়েটার মায়াবী মুখখানা। ছটফট করছে হৃদয়। একটু কল করে যে মেয়েটার সাথে কথা বলবে তারও উপায় নেই। মোবাইল তো নেই পৃথার, যদিও সে চাইলেই বাড়ির অন্য কারো নাম্বারে কল করে পৃথার সাথে কথা বলতে চাইতে পারত, কিন্তু এদের তো বিশ্বাস নেই কোনো। সব বিশ্বাসঘাতক এবং ঘসিটি বেগমের বংশধর। হতে পারে সে কল করলো এরা পৃথার সাথে কথা বলতে তো দেবেই না, উল্টো এই কথা বলা নিয়ে নাজেহাল করে ছাড়বে তাকে। তাই আর কারো নাম্বারে কল করেনি তুর্য। রাত বেশি নয়। ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত কেবল 8টা। তুর্য আজকের মতো নিজের সকল কাজের অবসান ঘটিয়ে বাড়িতে ঢুকল। বসার কক্ষ পর্যন্ত আসতেই শব্দ পেল হই হুল্লোড়ের। বাড়ির ছোট বড় সকলেই আড্ডা মিলিয়েছে এই কক্ষে। পৃথাও আছে এদের সাথে, বসে রয়েছে সোফায়। তারেক আর ইরা তার পাশে বসেই কি যেন বলছে আর সে হেসে লুটোপুটি খাচ্ছে। তুর্যের দৃষ্টি শীতল হলো, প্রশান্তিতে ছেয়ে গেল তার হৃদয়। এই মেয়েটার মুখের একটু হাসি তাকে কতটা শান্তি দেয় তা কি সে জানে? হয়তো জানে না। তুর্য মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল পৃথার হাসি মুখটার পানে। সকলে আড্ডায় এতটাই মশগুল যে এখনো তাকে খেয়ালই করেনি কেউ। কিঞ্চিত সময় অতিবাহিত হলো। হঠাৎ তুর্যের মেজ চাচি কুলসুম বেগমের নজর গেল দরজার পানে। চোখে পড়ল তুর্যকে। মহিলা খানিকটা চমকালেন, অবাক কণ্ঠে বললেন, আরে তুর্য, কখন এসেছিস? আর ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কুলসুম বেগমের কথায় হুঁশ ফিরল সবার। চমকে উঠে তাকালো তুর্যের পানে। কুলসুম বেগম উঠে দাঁড়ালেন, ব্যস্ত ভঙ্গিতে আবার বললেন, দুপুর গড়িয়ে রাতে ফিরেছিস, খাওয়া দাওয়া ঠিকমতো হয়েছে তো? তুই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি, আমি খেতে দিচ্ছি। তুর্য হাসল কুলসুম বেগমের তাড়াহুড়ো দেখে, অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি ব্যস্ত হবেন না মেজ চাচি, আমি দুপুরে খেয়েছি, এরপর রাতের খাবারটা আপনাদের সাথেই খাবো। কণ্ঠে তোলা ধ্বনিগুলোর সমাপ্তি ঘটিয়ে তুর্য আর দাঁড়ালো না ওই স্থানে। লম্বা লম্বা পা ফেলে চলে গেল নিজের কক্ষে। সারাদিনের দৌড়ঝাঁপে শরীরটা ম্যাচ ম্যাচ করছে ভীষণ, আর এই মুহূর্তে একটু গোসল না করলেই নয়। তুর্য আর দেরি করল না। কক্ষে ঢুকে আলমারি থেকে নিজের জামা কাপড় নিয়ে ঢুকলো ওয়াশরুমে। বেশ কিছুটা সময় নিয়ে গোসল সেরে সে বেরিয়ে এলো বাইরে। গলায় ঝুলানো তোয়ালে দ্বারা মাথা মুছতে মুছতে তাকালো কক্ষের আনাচে কানাচে। ভ্রু কুঁচকে এলো তুর্যের। পৃথা এখনো আসেনি। তুর্য ভেবেছিল তাকে দেখে পৃথা এখানে আসবে, আর যদি নাও আসতে চায় তবে বাড়ির লোকেরা জোর করে পাঠিয়ে দেবে, কিন্তু তারা তা করেনি। তুর্য দাঁতে দাঁত চাপল, বিড়বিড়িয়ে বলল, বিশ্বাসঘাতকের দল সব। এরা না আমি সেদিন বিয়ের আসর ত্যাগ করার পর আমার বউকে ধরে রাখতে পেরেছে, আর না এখন ঘরে পাঠাচ্ছে। তুর্য আরও কিছুক্ষণ অপেক্ষা করল পৃথার আগমনের, কিন্তু সে আসলো না। না, এইবারের লোকগুলো তাকে আর ভালো হতে দিল না, তার চরিত্র থেকে নির্লজ্জ শব্দটার উৎখাত করতে দিল না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, অধৈর্য কণ্ঠে ডাকল, পৃথা, এই পৃথা, রুমে আসো তাড়াতাড়ি। তুর্যের জোরালো কণ্ঠের হাঁক ডাক শুনল বসার কক্ষে আড্ডায় নিয়োজিত সবাই। পৃথা লজ্জা পেল, আর চোখে তাকালো সবার পানে। সবাই কেমন ঠোঁট টিপে হাসছে তার উপর। আর এই লোকটাকেও বলিহারি যায়। দেখে গেল এখানে ছোট বড় এতগুলো মানুষ, তারপরও এভাবে ঘরে গিয়ে না ডাকলেই কি হতো না? ইরা নিজের কনুই দিয়ে গুঁতা মারল পৃথার পেটে, রসিকতা করে বলল, আমার ভাইকে তো দেখছি ভালোই পাগল করেছ ভাবি, বাড়ি ফিরেই বউকে চোখে হারাচ্ছে। পৃথার লজ্জা বাড়ল, লাজে মাথা নুয়ে ফেলল সাথে সাথে। কুলসুম বেগম দেখলেন মেয়েটাকে, ঠোঁট টিপে হেসে বললেন, এখনো বসে আছো কেন মেয়ে?
যাও গিয়ে দেখো তোমার স্বামী তোমাকে ডেকে ডেকে আমাদের কানের পোকা মারছে কেন। পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল। এরা কি লজ্জাটাই না দিচ্ছে তাকে। এখানে থাকলে হয়তো আরও লজ্জা দেবে। তার থেকে পৃথার এখান থেকে চলে যাওয়াই ভালো হয়তো। মেয়েটা হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো। লজ্জালু ভঙ্গিতে সম্মুখে পা বাড়াতেই সাথী বেগম একটা গ্লাস হাতে এসে দাঁড়ালেন পৃথার নিকটে। মেয়েটার হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বললেন, এটা নিয়ে যাও, ঠান্ডা শরবত। সারাদিন পর ছেলেটা বাড়ি ফিরেছে, শরীরটা নিশ্চয়ই ক্লান্ত। এটা খেলে একটু ভালো লাগবে। পৃথা কোনো দ্বিরুক্তি করল না। হালকা করে মাথা ঝাঁকিয়ে শরবতের গ্লাসটা হাতে নিয়ে গেল কক্ষের পানে। কিন্তু কক্ষে ঢুকেই নিজের ভোল বদলালো পৃথা। চড়া গলায় তুর্যকে বলল, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? কি হয়েছে? তুর্য ঠোঁট উল্টালো, বাচ্চাদের মতো বলল, তোমাকে ভীষণ মিস করছিলাম তো, একদম চাতক পাখির ন্যায়। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, তবে উত্তর দিল না কোনো। এই লোকের কথার উত্তর দেওয়া মানে আরেকটা অসভ্য মার্কা কথা বলার সুযোগ করে দেওয়া। পৃথা নিজে হাতে ধরে থাকা শরবতের গ্লাসটা এগিয়ে দিল তুর্যের পানে। স্বাভাবিক কণ্ঠে বলল, ছোট চাচি ঠান্ডা শরবত পাঠিয়েছেন, খেয়ে নিন তাড়াতাড়ি। তুর্য হাত বাড়িয়ে পৃথার হাত থেকে নিল শরবতের গ্লাসটা। এক চুমুকে গ্লাস খালি করে রাখল পাশের টেবিলেই। অতঃপর বিছানার উপর থেকে একটা মোবাইলের বক্স তুলে এনে বাড়িয়ে দিল পৃথার পানে। ঠান্ডা কণ্ঠে বলল, এটা তোমার। পৃথার চোখ দুটো চকচক করে উঠল। ছো মেরে সে মোবাইল নিল তুর্যের হাত থেকে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি? তুর্য হাসল, অভয় দিয়ে বলল, একদম ৩ সত্যি। পৃথার আনন্দ আর দেখে কে। সে মোবাইলটা নিয়ে উৎফুল্ল হয়ে বসল বিছানায়। বাক্স খুলে বের করলো মোবাইলটা। বেশ দামিও মনে হচ্ছে। পৃথা উল্টে পাল্টে দেখতে শুরু করলো মোবাইলটা। তুর্য নিঃশব্দে বসল তার পাশে। হুট করেই বলল, পরিবারের সাথে কথা বলবে? পৃথার হৃদয় ভারী হলো। ওষ্ঠে স্থান পাওয়া হাসিটা উবে গেল মুহূর্তেই। ভীষণভাবে মনে পড়ল বাবা মা এবং ভাইদের কথা। তারা কেমন আছে এখন? তার কথা কি মনে করছে? পৃথার ভীষণ ইচ্ছে করল বাবা মা এবং ভাইদের সাথে কথা বলতে, কিন্তু তার অভিমানেরা তাকে বেঁধে রেখেছে। কিভাবে পারল তার পরিবার তার সাথে এত বড় একটা অন্যায় করতে? একটুও ভাবল না তার কথা। তাদের কাছে মেয়ের থেকে বন্ধুত্বের সম্পর্ক রক্ষাটা কি বেশি বড় হয়ে গিয়েছিল? পৃথার চোখ মুখ শক্ত হয়ে উঠল। শক্ত কণ্ঠে বলল, না। এখনও অভিমান করে আছো পরিবারের উপর? আমার কারো উপর কোনো অভিমান নেই। তুর্য একটু গা ঘেঁষে বসল পৃথার। নমনীয় কণ্ঠে বলল, পরিবার যতই ভুল করুক না কেন, তারা তোমার পরিবার পৃথা। তারা তোমাকে লালন পালন করে বড় করেছে। তারা যদি না থাকতো কখনোই তুমি এত সুন্দর একটা জীবন পেতে না। হ্যাঁ, মানছি তাদের একটা ভুল হয়েছে, কিন্তু তাই বলে তুমি পরিবারের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে? জন্ম থেকেই 17টা বছর তুমি কিন্তু তাদের কাছেই ছিলে। এই 17 বছরে কি তুমি তাদের সাথে কোনো ভুল করনি? অবশ্যই করেছ। কিন্তু তারা কি সেই ভুলের জন্য তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? তোমাকে কি পরিবার থেকে বিতাড়িত করেছে? করেনি। বরং তোমাকে মাফ করে ভালোবেসে পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ করে রেখেছে। থামল তুর্য। আবার বলল, শুনেছি প্রসবকালীন সময়ে একজন মা শরীরে 20টি হাড় ভাঙার সমান ব্যথা সহ্য করেন, যা পৃথিবীর সবচেয়ে কষ্টকর ব্যথাগুলোর একটা। প্রসব ব্যথার সঙ্গে আর কোনো ব্যথার তুলনা হয় না। সেই ব্যথা সহ্য করে তোমার মা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে জীবন দিয়েছে। অথচ আজ তোমার জীবনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছো। হ্যাঁ, আমি তারপরও মানছি তাদের ভুল আছে, অন্যায় আছে। সমাজের আইন বা মানবাধিকারের মতে তারা তোমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। তবুও হয়ে গেছে একটা ভুল। তাই বলে তুমি তো একদম পরিবার ছেড়ে দিতে পারো না। তাদের একটা অন্যায়ের জন্য তোমার প্রতি তাদের সারা জীবনের অবদান ভুলে যেতে পারো না।
পৃথা মনোযোগ দিয়ে শুনল তুর্যের সব কথাগুলো। নিজের ভুলগুলো বুঝতে পারল। সত্যিই তো, অভিমানের বশে পরিবার ছেড়ে দিতে পারে না সে, অথচ পৃথা পরিবার ছেড়েই এখানে এসেছে। মেয়েটার চোখের সম্মুখে ধীরে ধীরে ভেসে উঠতে শুরু করলো পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো। হাসি কান্না মিলে কত মুহূর্ত, বাবার কাঁধে চড়া ভাইদের সাথে দুষ্টুমি, মায়ের আঁচল ধরে ঘোরা। এই তো সেদিনও বাবাকে যত্ন করে ভাত খাইয়ে দিল তাকে, অথচ আজ তারা কোথায়? আখি পল্লব ভারী হলো মেয়েটার। হুট করে হুহু করে কেঁদে উঠল পৃথা। তুর্য নিজের এক হাত বাড়িয়ে পৃথাকে আগলে নিল নিজ বক্ষের সাথে। সান্ত্বনা দিয়ে বলল, কান্না থামিয়ে বাড়িতে কল করো। পৃথা কান্না থামালো। তুর্যের বুক থেকে উঠে সোজা হয়ে বসল। মোবাইল ঘেটে পলাশ শিকদারের নাম্বারটা তুলল স্ক্রিনে। অতঃপর নিজের নতুন মোবাইল থেকে প্রথম কলটা সে তার বাবাকেই করল। একটু সময় রিং হতে কলটা ধরলেন পলাশ শিকদার। ভারী কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম, কে বলছেন? পৃথার গলা ধরে এলো। মনে হচ্ছে যেন কত বছর পর সে তার বাবার কণ্ঠস্বর শুনছে। যে বাবাকে চোখে হারাতো সেই বাবার সাথে গোটা 2 দিন কথা হয়নি তার। অনেক কষ্টে নিজের কান্না দমন করল পৃথা। অস্পষ্ট কণ্ঠে বলল, বাবা। চমকে উঠলেন পলাশ শিকদার। আখিদয় ভরে উঠল পৌর লোকটার। পৃথা কল করেছে তাকে। অবশেষে তাহলে মেয়ের অভিমান ভেঙেছে। পলাশ শিকদার সামলে নিলেন নিজেকে। নমনীয় কণ্ঠে বললেন, অবশেষে তাহলে আমার মেয়েটার মনে পড়ল আমাদের কথা। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? আর মা ভাইরা কেমন আছে? পলাশ শিকদার উত্তর দেবেন তার আগেই শোনা গেল সুফিয়া বেগমের কণ্ঠস্বর। উনি পাশেই ছিলেন স্বামীর। মেয়ে কল করেছে শুনে আর ধরে রাখতে পারেননি নিজেকে। এক প্রকার পলাশ শিকদারের থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে ধরল নিজের কানে। ভেজা কণ্ঠে বলল, কেমন আছিস মা? কেন আমাদের এভাবে ছেড়ে চলে গেলি? এত অভিমান তোর? পৃথা কানে মোবাইল নিয়ে তাকালো তুর্যের পানে। অপরাধীর কণ্ঠে মাকে বলল, সরি মা। ব্যাস শুরু হয়ে গেল 2 মামের কথোপকথন। এখানে আর কারো স্থান নেই। খুঁটিনাটি পানি খাওয়া থেকে শুরু করে ওয়াশরুম সব কিছুর বর্ণনায় নামলো তারা। তুর্য হতাশ হলো। কোথায় সারাদিনের কাজ ছেড়ে এসে 2 দণ্ড বউয়ের সাথে কথা বলবে? হোক সেটা ঝগড়া, তা না। বউ এখন তার শাশুড়ির সাথে কথা বলতে ব্যস্ত। কেন যে এই সময় এসে সে পরিবারের সাথে কথা বলার কথা তুলল কে জানে। কাল কাজে বের হওয়ার আগে বলে যেত কথা বলতে। সেও কাজে থাকতো আর পৃথাও পরিবারের সাথে কথা বলতো। তা না, এখন শুরু করেছে। ওই যে কথায় আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। তুর্যের এখন বুদ্ধি বেড়েছে, তবে এই বুদ্ধিতে লাভ নেই কোনো। সময় প্রবাহমান, সে বয়ে চলছে নিজের গতিতে। এরই মধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। যদিও এই কয়দিনে তুর্য আর পৃথার সম্পর্কের উন্নতি হয়নি তেমন। তুর্য নিজের কাজের জন্য দিনের বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে ছিল। শুধুমাত্র রাতে এসেছে, তাও পৃথার ঘুমানোর পর। মাঝে মাঝে পৃথা খেয়ে ঘুমালে বিরক্ত করেনি, আর না খেয়ে ঘুমালে তুলে খাইয়ে দিয়েছে। এইটুকুই তাদের সাক্ষাৎ। মোবাইল একটা কিনে দিলেও তুর্যের সময়ের অভাবে দুজনের কথা হয়ে ওঠেনি তেমন। তবে এইসব কিছুর মধ্যে তুর্য একটা ভালো কাজ করেছে। তা হলো পৃথাকে রাজশাহী কলেজ থেকে এখানকার কলেজে ট্রান্সফার করিয়ে এনেছে। এখানকার কলেজে ভর্তি করিয়ে দিয়েছে মেয়েটাকে। পৃথা কলেজে ক্লাস শুরু করে দিয়েছে ইতোমধ্যে। এমনি বিয়ে মান অভিমানের সময় চলে গিয়েছে অনেকটা। পড়াশোনাও অনেক পিছিয়ে পড়েছে। সামনে এইচএসসি, এখনও যদি গাফলতি করে তবে পরীক্ষায় ফেল করতে হবে নির্ঘাত। এরাও পৃথার কলেজে একই ক্লাসে পড়ে, শুধুমাত্র তাদের বিষয় আলাদা। তাই কলেজে যেতে কিংবা নতুন পরিবেশে মানিয়ে নিতে ততটা অসুবিধা হয়নি পৃথার। ক্লাস করা ব্যতীত 2 ননদ ভাবি সর্বদা একসাথেই সময় কাটিয়েছে। এরা তার পরিচিত অনেকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে পৃথার। সবটা মিলিয়ে নতুন পরিবেশও সে বেশ ভালোই আছে। তবে ইদানিং তুর্যটা দূরে দূরে থাকছে পৃথার।
গভীর রাত ছাড়া তার দেখাই পাওয়া যায় না। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। এত কি কাজ করে জানা নেই পৃথার। যতদূর জানে সে বাড়ির ব্যবসার কাজেই যুক্ত, কিন্তু ব্যবসার কাজ তো বাড়ির বাবা চাচা ভাইরাও করে। তাদের তো এত চাপ নেই। তারা দুপুরে আসে, আবার রাতেও তাড়াতাড়ি আসে। তাহলে তুর্যের এত কি কাজ? মাঝে মাঝে তুর্যহীনা ভীষণ মন খারাপ হয় পৃথার। চাপা অভিমান জন্মে হৃদয়ে। কিন্তু যখন রাতে না খেয়ে ঘুমিয়ে যায় আর মাঝরাতে এসে তুর্য তাকে আদুরে কণ্ঠে ডেকে তুলে খাইয়ে দেয়, তখন সব অভিমানেরা ঝরে পড়ে। তুর্যের ক্লান্ত মুখটার পানে তাকিয়ে ভীষণ মায়া লাগে তখন। হৃদয়টা হাহাকার করে। ভীষণভাবে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, আপনি কি ভীষণ ক্লান্ত? কিন্তু এই প্রশ্ন করতে পারে না পৃথা। নিজের ভিতরকার অস্বস্তি বোধে মনের প্রশ্ন মনেই রয়ে যায়। তবে পৃথা আজ ঘুমায়নি। অপেক্ষা করে রয়েছে তুর্যের আসার। বিছানায় কতগুলো বই ছড়িয়ে ছিটিয়ে তার মধ্যেখানে ঘুমে ঢুলুঢুলু হয়ে বসে রয়েছে। অথচ তুর্যের আসার কোনো খবর নেই। পৃথা ঘাড় বাঁকিয়ে দেয়ালে টানানো ঘড়িটার পানে তাকালো একবার। ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে এখন রাত 12টা। পৃথা অস্থির হলো। বিছানায় ফেলে রাখা মোবাইলটা হাতে তুলে নিল। একবার ভাবল কল করবে তুর্যকে, কিন্তু পরক্ষণেই আবার সিদ্ধান্ত বদলালো। ছেলেটা হয়তো নিজের কাজে ব্যস্ত আছে, নয়তো ঠিকই বাসায় চলে আসতো। এই কয়দিনে এতটুকু সে তুর্যকে চিনেছে। পৃথা অস্থির হৃদয় নিয়ে বই খাতা ছড়ানো ছিটানো বিছানাটায় শুয়ে পড়ল। হতাশ ভঙ্গিতে তাকালো ইট পাথরে গড়া ছাদটার দিকে। ঠিক তখনই খট করে খুলে গেল কক্ষের দরজাটা। পৃথা চমকালো, হুড়মুড়িয়ে উঠে বসল বিছানায়। দরজার পানে তাকিয়ে দেখা মিলল তুর্যের। পৃথার ওষ্ঠে হাসি ফুটে উঠল। বিছানা থেকে তড়িঘড়ি করে নামতে নামতে সে বলল, চলে এসেছেন আপনি? তুর্য তাকালো পৃথার পানে। মেয়েটাকে এত রাত পর্যন্ত দেখে অবাক হলো সে। এতদিনে এত রাত পর্যন্ত তো এই মেয়েকে সে সজাগ থাকতে দেখেনি কখনো। তুর্য ভ্রু কুঁচকাল। বিছানার পানে এগিয়ে যেতে যেতে বলল, আজ ঘুমাওনি এখনো? এত রাত অবধি বসে আছো কেন? পৃথা অপ্রস্তুত হলো। আপনার জন্য অপেক্ষা করছিলাম। কথাটা বলতে গিয়েও আটকে গেল। কেমন একটা অস্বস্তি অস্বস্তি লাগছে তার। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। সত্যিটা চেপে গিয়ে বলল, ঘুম আসছিল না তাই। তুর্য আর ঘাটালো না পৃথাকে। বাহিরের পোশাক শরীরে জড়ানো অবস্থাতেই শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। পৃথা ভরকে গেল প্রথমে, তবে পরপরই জ্বলে উঠল আবার। বাহিরের ঘর্মাক্ত ধুলোবালিময় পোশাক পরে এভাবে তার পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় লোকটা শুয়ে পড়ল। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। ঝাঝালো কণ্ঠে বলল, এ কি, আপনি বাহিরের বাসি পোশাকে শুয়ে পড়লেন কেন? উঠুন, ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি। তুর্য উঠল না, নাক মুখ কুঁচকে বলল, অনেক ধকল গেছে আজ আমার উপর থেকে, একটু বিশ্রাম নিতে দাও তো। পৃথা শুনল না তুর্যের কোনো কথা। ছেলেটার এক হাত টেনে বসিয়ে দিল বিছানায়। চড়া গলায় বলল, আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর বিশ্রাম নেবেন, যান। তুর্য বিরক্ত হলো ভীষণ। শরীরটা ম্যাচ ম্যাচ করছে, একটু শুয়ে বিশ্রাম নেবে তা না। এই মেয়েটা জেগে কেন আছে কে জানে। জেগে না থাকলে সে একটু বিশ্রাম নিতে পারত। তুর্য একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে। নাক মুখ কুঁচকে বাড়ির পোশাক নিয়ে ঢুকলো ওয়াশরুমে ফ্রেশ হতে। বেশ অনেকটা সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে এলো বাইরে তুর্য। সম্মুখে তাকিয়ে অবাক হলো সে। পৃথা বিছানা থেকে বই খাতা গুছিয়ে খাবারের প্লেট নিয়ে বসে আছে সেখানে। এই দৃশ্য বিশ্বাস করতে যেন কষ্ট হলো তুর্যের। সে ভুল দেখছে না তো? যে মেয়ে তাকে পাত্তা দেয় না, ভালোভাবে একটু কথা বলে না, সব সময় চড়া মেজাজে বসে থাকে, সে কিনা আজ তার জন্য খাবার নিয়ে বসে আছে। আশ্চর্য। তুর্য চোখ বন্ধ করে আবার খুলল। না, ভুল দেখছে না সে। সত্যি পৃথা খাবার নিয়ে বসে আছে তার জন্য। তুর্য এগিয়ে গেল বিছানার পানে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি আমার জন্য খাবার এনেছো?
পৃথা অপ্রস্তুত হলো আবারও। আমতা আমতা করে বলল, তা তো প্রতিদিনই আনি, শুধুমাত্র প্রতিদিন ঘুমিয়ে থাকি আর আজ জেগে আছি, এইটুকুই পার্থক্য। তুর্য আর কথা বাড়ালো না। তার বউ যে তার জন্য খাবার নিয়ে এসেছে এই তো অনেক। এরপর আবার বেশি কিছু বলতে গেলে দেখা যাবে এইটুকু যত্ন কপালে জুটবে না। তুর্য বসে পড়ল বিছানায়। খাবার প্লেট হাতে নিয়ে বলল, পাশে বসো, খাইয়ে দিচ্ছি তোমাকে। পৃথা খায়নি, তুর্যের জন্যই বসেছিল এতক্ষণ। এ কয়দিন তুর্যের হাতে খেতে খেতে তার হাতে খাওয়াটা কেমন একটা বদভ্যাসে পরিণত হয়ে গেছে পৃথার। কিন্তু এই মুহূর্তে এসে ভেতরে ভেতরে একটা অস্বস্তিবোধও হচ্ছে ভীষণভাবে। এই কয়দিন তো তুর্য তাকে ঘুমের মধ্যে খাইয়ে দিয়েছে, তাই তেমন কোনো অনুভূতির উপস্থিতি টের পায়নি হৃদয়ে। কিন্তু আজ তো জেগে আছে, কেমন একটা লাগছে ভেতরে ভেতরে। একটু লজ্জা, একটু অস্বস্তিবোধ, একটু ভালো লাগা, সব মিলিয়ে মিশ্র এক অনুভূতির আভাস পাচ্ছে সে নিজ হৃদয়ে। পৃথা চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে বলল, আমি খেয়েছি, আপনি খেয়ে নিন এখন। তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে। ঠান্ডা কণ্ঠে বলল, তোমার মুখ দেখলেই তোমার পেটের খবর আমার কাছে চলে আসে। পাশে বসো, খাইয়ে দিচ্ছি। পৃথা অবাক হলো। আনমনেই মুখে হাত চলে গেল মেয়েটার। তার মুখে কি লেখা আছে যে সে খায়নি, অপেক্ষা করে বসে রয়েছে? আয়নায় দেখতে হচ্ছে তো বিষয়টা। পৃথার ভাবনার মধ্যেই তুর্য মৃদু ধমকে উঠল তাকে। ভারী কণ্ঠে বলল, কি হলো, বসো। পৃথা আর দ্বিরুক্তি করল না। এত রাত পর্যন্ত বসে থাকতে থাকতে পেটে ক্ষুধায় লাল বাতি জ্বলতে শুরু করেছে। এই লাল বাতির যন্ত্রণার থেকে অস্বস্তিবোধ উপেক্ষা করে খেয়ে নেওয়াটাই ভালো। পৃথা বসে পড়ল তুর্যের পাশে। তুর্য সময় নিল না। মেয়েটা বসতেই ছোট ছোট লোকমা করে তুলে দিতে শুরু করলো তার মুখে, আর সাথে সাথে নিজেও খেতে শুরু করলো তৃপ্তি নিয়ে। বেশ কিছুটা সময় নিয়ে দুজনেই খাওয়া শেষ করলো। অতঃপর দুই দিকে দুইজন মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল বিছানায়। কিন্তু আজ কেন যেন পৃথা অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকতে পারল না। অল্প সময়ের ব্যবধানেই সে ঘুরে গিয়ে তাকালো তুর্যের পানে। মায়া হলো ভীষণ। লোকটা নিশ্চয়ই খুব ক্লান্ত, তখন কেমন শুয়ে পড়ল। এতদিন করতে চাওয়া প্রশ্নটা আর নিজের ভেতরে চেপে রাখতে পারল না পৃথা। হুট করেই বলে ফেলল, আপনার কি খুব বেশি ক্লান্ত লাগছে? তুর্য অন্যদিকে মুখ করে জবাব দিল, ঠিক ক্লান্ত না, তবে সারাদিনের কাজকর্মে হাঁপিয়ে উঠেছি ভীষণ, মাথাটাও ধরেছে। পৃথা বিছানায় উঠে বসল। ইতস্তত করে বলল, আপনার মাথাটা টিপে দেব আমি, দেখবেন আর মাথা ব্যথা থাকবে না। তুর্য অবাক হলো। তড়িৎ গতিতে সে তাকালো পৃথার পানে। আজ কি হয়েছে মেয়েটার, এতটা খেয়াল রাখছে তার? তবে কি পৃথা সব মেনে নিতে শুরু করেছে? ভেঙে গেছে কি তার অভিমান? তুর্য খানিকটা অবাক সুরেই বলল, সূর্য আজ কোন দিক থেকে উঠেছে? এত রাত অবধি জেগে আছো, আমার জন্য খাবার আনছো, আবার এখন বলছো মাথা টিপে দেবে। পৃথার কেমন ভালো লাগলো না তুর্যের কথাগুলো। সে কি একটু মায়া করে স্বামীর জন্য কিছুই করতে পারে না? তাছাড়া যা যা করেছে তাতে তার কতটা অস্বস্তিবোধ হয়েছে তা কি এ জানে? জানে তো নাই, উল্টো তার অস্বস্তিবোধকে আরও বাড়িয়ে দিতে কতগুলো কথা বলল। পৃথা তার মাথাটা নুইয়ে ফেলল। মিনমিনিয়ে বলল, ঠিক আছে, দেব না মাথা টিপে। তুর্য একদণ্ড সময়ও ব্যয় করল না। তড়িঘড়ি করে মাথা রাখল পৃথার কোলে। ক্যাবলার মতো হেসে বলল, এই না না, আমি তো মজা করছিলাম একটু, তুমি মাথা টিপে দাও আমার। পৃথা শিউরে উঠল তুর্যের এহেন স্পর্শে। ভেতরে ভেতরে অস্বস্তি বোধেরা যেন আরও ডানা মেলল। হৃদস্পন্দন বাড়ল দ্রুত। ঢোক গিলল পৃথা। অতঃপর বলল, বালিশ আছে তো? তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে। মৃদু কণ্ঠে বলল, তোমার কোলে মাথা রেখে যে শান্তি আমি পাচ্ছি তা ওই নরম তুলতুলে শিমুল তুলার বালিশেও নেই। পৃথার কোনো উত্তর দিল না। লাজুক ভঙ্গিতে নিজের নরম হাত রাখল স্বামীর মাথায়।
আলতো হাতে টিপে দিতে শুরু করলো মাথাটা। তুর্য পরম আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। কিঞ্চিত সময় নিয়ে বলল, তোমার হাত দুটো বেশ নরম বউ। পৃথা লজ্জা পেল। লাজুক হেসে বলল, আর আপনার কপালটা ভীষণ শক্ত। দুপুরের তপ্ত রৌদ্র, চারদিকে খা খা করছে যেন। সেই রৌদ্রকে মাথায় নিয়ে কলেজের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে পৃথা এবং ইরা। একটু আগেই কলেজ ছুটি হয়েছে তাদের। প্রতিদিন তাদের ছুটির আগেই বাড়ির গাড়িটা দাঁড়িয়ে থাকে এখানে, কিন্তু আজ এখনো আসছে না কেন কে জানে। চারদিকে একটু লোক সমাগমও বেশি আজ। আশেপাশে কিছু একটা ঘটেছে সম্ভবত। এতক্ষণ ক্লাসে থাকার দরুন তারা জানে না কিছুই, তবে দলে দলে যেভাবে লোকজন ছোটাছুটি করছে তাতে মনে হচ্ছে মারাত্মক কিছু ঘটেছে। সকলের চোখে মুখেও কেমন আতঙ্কের ছাপ। পৃথা আর ইরা চেয়ে চেয়ে দেখছিল সকলকে। এর মধ্যে কতগুলো ছেলে এসে দাঁড়ালো তাদের পাশে। সম্ভবত এই কলেজেরই শিক্ষার্থী এরা। কলেজ ড্রেস দেখে তো তাই মনে হচ্ছে। ছেলেগুলোর মধ্যে একজন হঠাৎ বেশ আতঙ্কের স্বরে বলল, দেখলি কি নির্মমভাবে মারল লোকটাকে। ছেলেটার কথা শেষ হতে না হতেই আরেকটা ছেলে বলল, বুকটা একদম গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল, দেখেছিস। আরেকজন বলল, ওদের প্রশিক্ষণই দেওয়া হয় মায়া দয়াহীনভাবে। ইরা আর পৃথা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল ছেলেগুলোর কথা। ভেতরে ভেতরে কৌতূহল অনুভব করলো তারা। কে আবার কাকে মেরেছে, আর মারারও আবার প্রশিক্ষণ দেওয়া হয়। ইরা কিছুটা কৌতূহল নিয়ে ছেলেগুলোকে প্রশ্ন করল, কি হয়েছে ওখানে। ছেলেগুলো ওদের দিকে তাকালো। একজন বলল, এনকাউন্টার হয়েছে। সাথে সাথে আরেকজন বলল, আরুশ শেখ তার ক্যারিয়ারের চতুর্থ এনকাউন্টারটা করে ফেলেছে আজ এখানে। আরুশ শেখ, চমকালো পৃথা এবং ইরা। নামটার সাথে সাথেই হানা দিল তাদের মস্তিষ্কে। গোল গোল চোখে তাকালো একে অপরের পানে। কিন্তু পরক্ষণেই দুজন হেসে উঠল হো হো করে। কী সব আজগুবি চিন্তা ভাবনা করছে তারা। তারা যে আরুষকে চেনে সে আর এনকাউন্টার, অবিশ্বাস্য ব্যাপার। তুর্যের একটা ধমক খেয়ে প্যান্টে মুতে দেওয়ার মতো অবস্থা হয় আরুষের, আর সে কিনা করবে এনকাউন্টার। মনে মনেই নিজেদের ভাবনাকে ধিক্কার জানালো দুজন। পৃথা হাসি থামিয়ে উকিঝুঁকি মেরে দেখতে চাইল এনকাউন্টার হওয়া স্থানটাকে, তবে জনমানবের অতিরিক্ত ভিড়ে এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। পৃথা তাকালো ইরার পানে, অতঃপর বলল, চলো আমরাও ওখানে গিয়ে দেখে আসি। আমি আগে কখনো এত বড় অপরাধী দেখিনি, আর এনকাউন্টার হতেও দেখিনি। ইরা উৎসুক হলো, কৌতূহলী হয়ে বলল, আমিও বাস্তবে দেখিনি কখনো। ওই টিভিতে নাটক সিনেমায় একটু আধটু যা দেখেছি শুধু। নিশ্চয়ই এনকাউন্টার করা অফিসারগুলো সুদর্শন হবে ভীষণ। ননদভাবে দুজনেই উৎসুক হয়ে পড়ল এনকাউন্টার লাশ এবং অফিসারদের দেখার জন্য। নিজেদের মধ্যাকার কথোপকথনের সমাপ্তি ঘটিয়ে তারা পা বাড়ালো সম্মুখের দিকে। কিন্তু এনকাউন্টারের ঘটনাস্থল পর্যন্ত আর যাওয়া হলো না তাদের। 2 কদম এগোতেই হুট করে একটা কালো রঙের তেল চকচকে গাড়ি এসে ব্রেক কষল সম্মুখে। হকচকিয়ে উঠল পৃথা এবং ইরা, কিন্তু পরক্ষণেই নিজেদের সামলে নিল দুজন। গাড়িটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। একটু এগিয়ে গাড়ির কাছে যেতেই গাড়ির পেছনের দরজাটা খুলে গেল। ভেতর থেকে দৃশ্যমান হলো তুর্যের মুখখানা। পৃথার মেজাজ চটে গেল। ঝাঁঝালো কণ্ঠে বলল, এভাবে কেউ গাড়ির ব্রেক কষে? আর একটু হলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়। থমথমে কণ্ঠে বলল, বাড়ির গাড়ি আসবে না আজ। ড্রাইভার চাচার কি যেন কাজ আছে, তাই আমি নিতে এসেছি। গাড়িতে উঠে এসো তোমরা। তুর্যের আদেশ মোতাবেক ইরা গাড়িতে উঠতে নিল। পৃথা হাত টেনে থামিয়ে দিল তাকে। তুর্যের আদেশকে উপেক্ষা করে বলল, আমরা এখন বাড়িতে যাব না। আপনি আমাদের জন্য একটু অপেক্ষা করলে করুন, নয়তো চলে যান। আমি আর ইরা একটু পরে ফিরব। তুর্য ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, বাড়িতে যাবে না কেন?
এখানে তোমাদের কাজ কি এখন? ইরা নিজের জিহ্বা দ্বারা ওষ্ঠ ভেজালো, ইতস্তত করে বলল, ওখানে নাকি এনকাউন্টার হয়েছে ভাইয়া। আমরা আসলে কখনো এত বড় দাগি অপরাধী কিংবা এনকাউন্টার অফিসারকে বাস্তবে দেখিনি তো, তাই তাদের দেখতে চাইছিলাম একটু আর কি। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে প্রশ্ন করল, তাদের দেখে তোদের কি লাভ? আমতা আমতা শুরু করলো ইরা। ঢোক গিলে বলল, না মানে দেখতে চাইছিলাম তারা ঠিক কীরকম কেমন। তুর্য কপালে ভাঁজ ফেলল, গম্ভীর কণ্ঠে বলল, কীরকম কেমন মানে কি? তাদের মানুষ মনে হয় না তোদের কাছে? ইরা অপ্রস্তুত হলো, জোরপূর্বক হেসে বলল, না মানে। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল পৃথা। তুর্যের পানে একরাশ বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, এত প্যাঁচাচ্ছেন কেন? এতক্ষণে ওখানে গিয়ে সব কিছু দেখে চলেও আসতাম। থামল পৃথা। ইরার পানে তাকিয়ে বলল, চলো তো, তাড়াতাড়ি দেখে চলে আসি আবার। বাক্যটা শেষ করে ইরার হাত ধরে পৃথা আবারও পা বাড়ালো সম্মুখ পানে। অমনি তাদের ধমকে উঠল তুর্য, ভৎসনা করে বলল, এনকাউন্টার করে অফিসাররা তোমাদের জন্য এখনো লাশ নিয়ে সেখানে বসে আছে বুঝি? তাদের তো আর কোনো কাজকর্ম নেই? পৃথার ইরা একটু চমকালো, তাকালো আশেপাশে। সত্যি, জনমানবের সমাগম আগের থেকে কমতে শুরু করেছে। ঘটনাস্থানের দিকে তেমন কোনো মানুষ নেই। তাহলে কি সত্যি এনকাউন্টার অফিসাররা চলে গিয়েছে? হতাশ হলো দুই ননদ ভাবি। তাদের আর দাগি অপরাধী এবং সুদর্শন অফিসারদের দেখা হলো না। পৃথার তবুও মন মানল না। বিষয়টাতে পুরোপুরি নিশ্চিত হতে আরেকবার তুর্যকে জিজ্ঞেস করল, তারা কি সত্যি লাশ নিয়ে চলে গেছে? আমরা যখন এখানে এসেছি তখনই দেখেছি নিয়ে চলে যেতে। থামল তুর্য, সম্মুখে ড্রাইভিং সিটে বসা আরুষের পানে তাকালো সে। দাঁতে দাঁত চেপে বলল, এরপরও যদি তোমাদের খুব বেশি এনকাউন্টার দেখার শখ হয় তাহলে আমাকে বলতে পারো। সামনে বসা যেই আরুষ নামক একটা বলদ আছে, ওটাকে এখানে এই মুহূর্তে এনকাউন্টার করে দেখিয়ে দিই তোমাদের। আরুষ ফাঁকা ঢোক গিলল পরপর। আজ তুর্য তার কি করবে কে জানে। পৃথার ইরাও উকি দিয়ে তাকালো গাড়ির সম্মুখ পানে। এতক্ষণ গাড়ির পেছনের অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্যের সাথে বাক্যালাপের দরুন সামনে বসা আরুষকে খেয়ালই করেনি তারা। দুজনের দিকে তাকাতে তাকাতে ইরা হুট করে ভ্রু কুঁচকাল, প্রশ্ন করল, এ কি ভাইয়া, আজ তোমরা দুজনই একদম একই রং একই ধরনের শার্ট পরেছ যে? তুর্য কটমট করে তাকালো আরুষের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আমার শ্রাদ্ধ করতে। পৃথার ইরা আর কথা বাড়ালো না। এই বান্দা যে কখনো কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে না তা তাদের জানা আছে। তার উপর এখানেই দুপুরে চড়া রোদে দাঁড়িয়ে থেকেও তো আর লাভ নেই কোনো। তাই দুজনেই চুপচাপ উঠে বসলো গাড়িতে। আরুষও দেরি করল না। পৃথা এবং ইরা উঠে বসতেই গাড়ি চালানো শুরু করলো। দুপুরের তপ্ত রৌদ্র, সূর্যটা খা খা করে প্রকৃতিতে তার দাপট দেখাচ্ছে। চারদিক নীরব নিস্তব্ধতায় ঘেরা, আশেপাশে বাড়িঘর নেই কোনো। এই নীরব নিস্তব্ধ স্থানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই পুরুষ, তুর্য এবং আরুষ। তুর্য বাঘের ন্যায় ধারালো দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে আরুষের পানে, আর বেচারা আরুষ কাচুমাচু করে দাঁড়িয়ে রয়েছে তার সম্মুখে। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো দুজনের নীরবতাতেই। অতপর হুট করে তুর্য বাজখাই কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই এনকাউন্টারটা করলি কেন বেয়াদব? এটা কোনো এনকাউন্টার করার সময় ছিল? আরুষ কেঁপে উঠল তুর্যের ধমকে। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, একটু রাগ উঠে গিয়েছিল স্যার। তুর্য চোখ বড় বড় করে তাকালো আরুষের পানে, তেড়ে গিয়ে বলল, একটু রাগ উঠেছে বলে তুই সোজা এনকাউন্টার করে দিবি? তোকে কতবার বলেছি নিজের রাগ সামলাতে? আরুষ মনে মনে ভেঙচি কাটল। তুর্যের সম্মুখে জোরে কিছু বলার সাহস না থাকলেও বিড়বিড়িয়ে বলল, নিজের রাগ নিজে সামলাতে পারে না অথচ আমাকে বলছে রাগ সামলাতে। আপনারই তো চেলা, রাগটাও আপনার মতোই হবে, এতে আবার আমার দোষ কি?
আরুষের কপাল ভালো তুর্য শুনল না তার নিচু কণ্ঠের কথাগুলো। সে নিজের কর্ধ্য ধরে রেখে আবার বলল, তোকে আমি কতবার বলেছি রাগ উঠলেও সামলে রাখবি। এমনি শাহিন মির্জাকে নিয়ে ঝামেলায় আছি, তার মধ্যে আবার রতনবাবুকে উড়িয়ে দিলি। বুঝতে পারছিস কতটা ভুগতে হবে এটা নিয়ে? আরও সময় নিল একটু, ঢোক গিলে বলল, কিন্তু রতনবাবুর এনকাউন্টারের অর্ডার তো স্যার আগে থেকেই ছিল আমাদের উপরে। তুর্য তেতে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, আদেশ থাকলে এনকাউন্টার করতে হবে? শাহিন মির্জার লোকেরা আমাদের উপর ক্ষেপে আছে এমনি, এখন রতনবাবুর লোকেরাও পেছনে লাগবে। এদিকে অপারেশনটাও খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া রতনবাবুর থেকে এই কেস সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেলেও যেতে পারত। কিন্তু তুই কি করলি? একদম এনকাউন্টার করে রতনবাবুর মুখটাই বন্ধ করে দিলি। আরুষের ভেতরে কিঞ্চিত অনুতাপবোধ জাগল। বুঝল কর্ধের বশে সে ভুল করে ফেলেছে একটা। কাচুমাচু ভঙ্গিতে বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। তুর্য চোখ বন্ধ করে নিল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের কর্ধ দমনের ব্যর্থ চেষ্টা চালালো। অতঃপর চোখ খুলে বলল, তোর মাথার উপর আগে থেকেই 3টা এনকাউন্টার ঝুলছে আরুষ, সব দাগি আসামিদের। তাদের চেলারা তোর নাগাল পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তার মধ্যে তুই আবার আরেকটা এনকাউন্টার সেরে ফেলেছিস। আরুষ সাথে সাথেই জবাব দিল, 4টা এনকাউন্টারের সব তো আমি করিনি স্যার, 2টো আমি করেছি, 2টো আপনি। তা আমি জানি, তুই জানিস, আর কর্তৃপক্ষ জানে, বাহিরের কেউ জানে না। তাই তাদের নজরটা শুধুমাত্র অফিসার আরুষ শেখের উপরে, আমার উপরে নয়। থামল তুর্য। আরুষের পানে আবার তেড়ে গিয়ে বলল, তাছাড়া ওখানে পৃথা আর ইরার কলেজ ছিল। ওরা একবার ঘটনাস্থলে পৌঁছালে কি হতো জানিস তুই? আরুষ তুর্যের থেকে একটু দূরে সরে গেল। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বলল, আপনার সাথে সাথে আমিও বউ হারাতাম স্যার, এর বেশি আর কি হতো? কটমট করল তুর্য, দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে তোর দাঁত কপাটি ফেলে দেব মির্জাফরের বংশধর, আবার বড় বড় কথা বলছিস। আরুষ দাঁত কেলিয়ে হাসল, নির্বিকার ভঙ্গিতে বলল, আপনার বোনকে আগে বিয়েটা করি, তারপর এক থাপ্পড়ে না পারলে 5 থাপ্পড়ে দাঁত সব ফেলে দিয়েন। এখন দাঁত ফেলে দিলে আপনার বোনও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। আর তার থেকেও বড় কথা হলো, আমার বিয়েতে বরযাত্রী নিয়ে যখন আপনাদের বাড়িতে যাব, তখনই বড় বড় গরু ছাগল মুরগির পিসগুলো চিবিয়ে চিবিয়ে খেতে হবে না? দাঁত না থাকলে খাবো কি দিয়ে? আমার বোনকে তোর মতো একটা গর্ধপের সাথে কখনোই বিয়ে দেব না। আরুষের চোখে মুখে বিষণ্ণ ভাব নেমে এলো। কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না স্যার। ট্রেনিংয়ের সময় আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা অর্জন করি, তবে আমার সাথে আপনার বোনকে বিয়ে দেবেন। যদিও এতদিন এই বিষয়ে আমার তেমন কোনো আগ্রহ ছিল না। কথাটা বলে থামল আরুষ। লাজুক হেসে আবার বলল, কিন্তু এখন আপনার বোনকে দেখার পর যে আমার হৃদয়ের ঘণ্টি বেজে গিয়েছে, উথাল পাথাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এখন আর তাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। তুর্য কর্ধে দিশেহারা হলো, হিসিয়ে বলল, আর একটা বাজে কথা বললে আমি তোর এনকাউন্টার করে দেব বেয়াদব। আরুষ পাত্তা দিল না তুর্যের কথায়, স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আমার সাথে সাথে আপনার বোনের এনকাউন্টারটাও করে দিয়েন স্যার। দুজন মিলে একসাথে উপরে গিয়ে হানিমুনে যাব ভাবছি। তুর্য এবার আর নিজের কর্ধ দমন করতে পারল না। ছেলেটার ইদানিং সাহস বেড়ে গেছে ব্যাপক। যদিও এর সাহস বরাবরই ছিল শুধুমাত্র জনসম্মুখে ভেজা বেড়াল, তলে তলে কেউ কারো থেকে কম যায় না। তুর্য হুট করে চোখের পলকের মধ্যেই নিজের শার্টের আড়ালে প্যান্টের ভেতরে গোজা বন্দুকটা বের করে নিল হাতে। আরুষের কপালের ঠিক মাঝ বরাবর বন্দুকের নলটা ঠেকিয়ে বলল, এখনই উপরে পাঠিয়ে দেই তাহলে? আরুষের চোখে মুখে বিচলিত ভাব দেখা গেল না মোটেই। তুর্যের কথা শেষ হতে না হতেই ঝড়ের গতিতে নিজের পা উঁচিয়ে গোড়ালিতে মোজার মধ্যে গাঁথা নিজের বন্দুকটা বের করে আনল সে। তুর্যের কপালে ঠেকিয়ে বলল,
আমি মরলে আপনাকেও মরতে হবে স্যার। আপনি আমাকে গুলি করার পর ঠিক যে কয় সেকেন্ড আমার দেহে প্রাণ থাকবে, ওই কয় সেকেন্ডে আপনিও শেষ। থামল আরুষ। বাঁকা হেসে বলল, আমি একা মরায় বিশ্বাসী নই স্যার। নিজের হত্যাকারীকে নিজ হাতে মেরে তারপর মরায় বিশ্বাসী। তুর্য আরুষের কপাল থেকে বন্দুকটা সরিয়ে নিল। ফিসলে হেসে বলল, আই অ্যাম ইমপ্রেসড। থামল তুর্য। দাঁতে দাঁত চেপে বলল, আজ শুধুমাত্র এই কথাটার জন্য বেঁচে গেলি তুই, নয়তো এই মুহূর্তে তোর পাছায় লাথি মেরে অপারেশন থেকে বের করে দিতাম বেয়াদব। আরুষও তুর্যের কপাল থেকে বন্দুকটা সরিয়ে নিল। বুকে হাত দিয়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল। কত সাহস বুকে নিয়ে সে এতক্ষণ তুর্যের সম্মুখে দাঁড়িয়েছিল তা একমাত্র সেই জানে। এই তুর্য বেটাকে তো বিশ্বাস নেই, এই সত্যি সত্যি তাকে গুলি করে দিতে পারত। আরুষের তো এক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল এই তার জীবনের অন্তিম ক্ষণ। তুর্যের বোনকে বোধহয় এই জন্মে আর বিয়ে করা হলো না। তারপর যেভাবেই হোক রতনবাবুকে মেরেও এই যাত্রায় বেঁচে গেল বেচারা। আরুষ কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল। কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, আমি যা করে ফেলেছি রাগের মাথায় করেছি স্যার, কিন্তু এই অপারেশনটা আমার স্বপ্ন। তুর্য তাকালো আরুষের পানে। সে নিজেও জানে এটা আরুষের স্বপ্ন। এই পেশায় আসার পর আরুষের প্রথম বড় কোনো কাজ এটা। তুর্য এবারে বেশ ঠান্ডা কণ্ঠেই বলল, স্বপ্ন হলে ধীরগতিতে মাথা খাটিয়ে সেই স্বপ্ন পূরণের পথে পা বাড়াতে হয়। আমরা এখন এমন অবস্থানে নেই যে হুটহাট মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে নেব। আরুষ মাথা নিচু করে ফেলল। কাচুমাচু হয়ে বলল, সরি স্যার। এসব সরি তোর কাছেই রাখ, আর ভাবতে থাক এই এনকাউন্টারের ব্যাপারে নাজিম স্যারকে কি জবাব দিবি। আরুষ ঢোক গিলল। ভয়ার্ত কণ্ঠে বলল, এবারের মতো ওনার হাত থেকে বাঁচিয়ে নিন স্যার, উনি আমাকে এমনি সহ্য করতে পারেন না। এরপর যদি এনকাউন্টারের ব্যাপারে শোনে তাহলে সোজা আমারই এনকাউন্টার করে উপরে পাঠিয়ে দেবে। তারপর আপনার বোন বিয়ের আগেই বিধবা হবে স্যার। সূর্য এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে। অতঃপর পাশেই তাদের দাঁড় করানো গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসল। জানালা থেকে মুখ বাড়িয়ে আরুষকে বলল, তুই এখান থেকে এখন হেঁটে হেঁটে বাড়িতে যাবি, নয়তো আমার বোনকেও পাবি না, আর উপর মহলের সাথেও তোর এই এনকাউন্টার নিয়ে কোনো সুপারিশও করতে পারবো না বলে দিলাম। আরুষ আঁতকে উঠল। যে বাড়িতে সে থাকে তার দূরত্ব এখান থেকে কমপক্ষে 2 কিলোমিটার। এই পুরো পথটা হেঁটে যাবে সে। আরুষ ছুটে গেল গাড়ির পানে। ব্যস্ত হয়ে বলল, আমি এতটা পথ কিভাবে হেঁটে যাব স্যার? আমার পা ফুলে যাবে। আমার উপর এত বড় জুলুম করবেন না স্যার। আমাকে প্লিজ গাড়িতে নিয়ে নিন। দরকার হয় অর্ধেক পথে গিয়ে নামিয়ে দেবেন। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে। ওষ্ঠ বাঁকিয়ে বলল, এতটা পথ কোথায়? মাত্র 2 কিলোমিটার। ট্রেনিংয়ের সময় রোজ এর থেকেও তো বেশি দৌড়াইতি, আর এখন 2 কিলোমিটারে ভয়? মহিলাদের মতো ঢং বাদ দে তো আরুষ, নয়তো টানা 10 কিলোমিটার দৌড়াতে হবে তোকে। আর হ্যাঁ, অবশ্যই হেঁটে হেঁটে আমার বাড়িতে যাবি, তোর বাড়িতে না। আরুষ আরও কিছু বলবে তার আগেই তুর্য গাড়িতে স্টার্ট দিল। সাই সাই করে গাড়িটা নিয়ে চলল সম্মুখের দিকে। আরুষও হকচকিয়ে গেল। সময় ব্যয় না করে গাড়ির পেছনে ছুট লাগালো। চিৎকার করে বলল, স্যার আমাকে ফেলে যাবেন না, আমাকে নিয়ে যান। সূর্য শুনল না আরুষের কোনো কথা। গাড়ি থামালো না সে। আরুষের মেজাজ বিগড়ে গেল। লোকটা সব সময় ওর সাথে এমন করে। বাড়িতে মায়ের সাথেও পারে না, বউয়ের সাথেও পারে না, পারে শুধুমাত্র ওর সাথে। আরুষ ক্রোধে দিশেহারা হলো। ব্যস্ত হয়ে তাকালো আশেপাশে। একটা অর্ধখণ্ড ইটের টুকরো চোখে পড়ল তার। তড়িঘড়ি করে ইটের খণ্ডটা হাতে তুলে নিল। দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর বোনকে বিয়ে করব, তারপর তুই হবি আমার শালার শালা। অফিসে তোর চললেও বাড়িতে কার চলে আমিও দেখে ছাড়ব। সব প্রতিশোধ কড়াই গণ্ডায় উসুল করব। কথাটা শেষ হতে না হতেই তুর্য গাড়ি ব্যাকে আনলো। থামলো ঠিক আরুষের পায়ের কাছে।
থতমত খেয়ে গেল ছেলেটা। দ্রুত হাতের ইটটা পেছনে লুকিয়ে ফেলল। আমতা আমতা করে বলল, আবার ফিরে এলেন যে? আমি হেঁটে হেঁটে বাড়িতে যাব না? তুর্য উত্তর দিল না আরুষের কথায়, বরং বেশ আগ্রহ নিয়ে বলল, আমার বোনকে বিয়ে করবি তুই? আরুষ নিজের কর্ধ ভুলে গেল মুহূর্তেই। লাজুক হেসে বলল, জি স্যার। তুর্য হাসল, টেনে টেনে বলল, কিন্তু তোর মতো একটা আহাম্মকের সাথে আমি আমার বোনের বিয়ে দেব না। আরুষ চমকালো, তবে কিছু বলার আগেই তুর্য গাড়ি চালনা শুরু করলো আবার। মিনিট খানেকের মধ্যে দূরেও চলে গেল। আরুষ নিজের কর্ধ আর ধরে রাখতে পারল না। রেগে মেগে হাতের ইটের টুকরোটা ছুঁড়ে মারল তুর্যের গাড়ির পানে। কিন্তু বেচারার শক্তি চালিয়ে ইটের টুকরোটা তুর্যের গাড়ি পর্যন্ত নিতে সক্ষম হলো না। অবশ্যই অসক্ষমতায় লাভ বই লোকসান হয়নি তার। যদি সত্যি সত্যি আরুষের কর্ধের বশে মারা ইটের টুকরো কোনোভাবে তুর্যের গাড়িতে লাগত, তবে আজই ইটের টুকরো দ্বারা তার শক্তপোক্ত মাথাটাও ফাটত। আর তারপর হাসপাতাল। সময় গড়ালো কিছুটা। আরুষকে ফেলে রেখে গাড়ি নিয়ে সোজা বাড়িতে গেল তুর্য। ফুরফুরে মেজাজে নিজ কক্ষে ঢুকতেই থমকে গেল সে। পৃথা কেবলই গোসল সেরে বেরিয়েছে। চুলগুলো ভালোভাবে মোছেনি এখনো। লম্বা চুলের ডগা বেয়ে ঝরে পড়া টুপটাপ পানির বিন্দুগুলো স্থান করে নিচ্ছে মেঝেতে। তুর্যের ঘোর লেগে যাচ্ছে। বুকের ভেতরটা কেমন ধুকপুক ধুকপুক করছে। শিরশির অনুভূতিতে আচ্ছাদিত হচ্ছে সম্পূর্ণ শরীর। তুর্য যেন এক মুহূর্তের জন্য ভুলে গেল তার জীবনের সব জটিলতার সব বারণ। সম্মোহিত ভঙ্গিতে দরজা খোলা রেখে এগিয়ে গেল পৃথার পানে। হাত বাড়িয়ে আলতোভাবে পেছন থেকে জড়িয়ে ধরল মেয়েটাকে। ক্ষেপে উঠল পৃথা, শিউরে উঠল পুরো শরীর। হৃদস্পন্দন বাড়ল মেয়েটার। নিজেকে তাড়াতাড়ি সরিয়ে নিতে চাইল তুর্যের বাঁধন থেকে, কিন্তু পারল না। তুর্য আরও শক্ত কণ্ঠে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। মেয়েটার ভেজা চুলে মুখ গুজে বলল, আই ব্যাডলি নিড ইউ জান। থামল তুর্য। আবার বলল, সরে যেও না প্লিজ, একটু সময় থাকো আমার কাছে, আমার সাথে মিশে থাকো, নিজেকে একটু শান্ত করতে দাও। তুর্যের কথায় কি ছিল জানা নেই পৃথার, কিন্তু মেয়েটা সরতে পারল না তুর্যের থেকে। মস্তিষ্ক সরাতে বললেও হৃদয় বাধা দিল। সে তুর্যের এই স্পর্শকে আপন করে চাইছে, আরও গাঢ় স্পর্শে নিজেকে বিলীন করতে চাইছে। এ কি তবে ভালোবাসা নাকি মায়া? পৃথা কি ধীরে ধীরে তবে তুর্যের মায়ায় বাধা পড়ে যাচ্ছে? এর কোনো প্রশ্নেরই উত্তর নেই পৃথার নিকটে। সে শুধু এই মুহূর্তে তুর্যকে চাইছে। তুর্য আলতোভাবে পৃথার ঘাট থেকে ভেজা চুলগুলো সরিয়ে দিল। অতপর একটু ঝুঁকে ঘাড়ে কামড় বসালো একটা। পৃথা শিউরে উঠল। চোখ মুখ খিচে বন্ধ করে নিল। তুর্য আর একটু ঘনিষ্ঠ হলো মেয়েটার সাথে। ঘাড়ে ছোট ছোট চুমুতে সিক্ত করে তুলল মেয়েটাকে। পৃথার পারল না নিজেকে ধরে রাখতে। তড়িৎ গতিতে পেছন ফিরে তাকালো তুর্যের পানে। অনুভূতি জোয়ারে ভেসে গিয়ে আশ্রে পড়ল তুর্যের বক্ষে। তুর্য হাসল। দুই হাত বাড়িয়ে মেয়েটাকে জড়িয়ে নিল নিজের সাথে। ঠিক তখনই খোলা দরজা থেকে কক্ষের ভেতরে প্রবেশ করল ইরা। সম্মুখপানে না তাকিয়ে বলল, ভাবি তোমাকে বড় চাচি। ব্যাস, এইটুকুতে মুখ বন্ধ করতে হলো মেয়েটাকে। সম্মুখপানে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল সে। কি করতে এসে কি দেখে ফেলল ইরা? হঠাৎ চিৎকার করে উঠল মেয়েটা। দুই হাতে জলদি নিজের চোখ চেপে ধরে বলল, আমি কিছু দেখিনি, আমি কিছুই দেখিনি। পৃথার তুর্য চমকালো। মেয়েটা ছিটকে দূরে সরে যেতে চাইল তুর্যের থেকে, কিন্তু তুর্য যেতে দিল না, বরং আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। অতপর একরাশ বিরক্তি নিয়ে সে তাকালো ইরার পানে। নাক মুখ কুঁচকে বলল, আমার শান্তি সহ্য হয় না। আমার প্রেমে অ্যালার্জি আছে তোদের, সব আহাম্মকের দল। ইরা অপ্রস্তুত হলো। এখানে সে এমন একটা পরিস্থিতিতে পড়বে জানলে কোনোদিনই আসতো না সে। সে তো জানতই না তুর্য ঘরে ফিরেছে। ইরা আমতা আমতা শুরু করলো। ইতস্তত করে বলল,
না মানে বড় চাচি ভাবিকে খাবার খেতে ডাকছিল তাই। তুর্য নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তুই যা, আমরা আমাদের কাজ শেষ করে আসছি। ইরা আর দাঁড়ালো না এক মুহূর্ত। এক দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল সে। আর পৃথা, বেচারির এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে। কি নির্লজ্জ কথাবার্তা, তাও অন্য মানুষের সম্মুখে। কাজ শেষ করে আসছি মানে কি? পৃথার ভাবনার মধ্যেই তুর্য তাকালো তার পানে। আদুরে কণ্ঠে বলল, চলো বউ, আমরা আবার প্রথম থেকে শুরু করি। পৃথা ভরকে গেল, পরক্ষণেই আবার তেতে উঠল। তুর্যের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে উদ্যত হয়ে বলল, চুপ করুন অসভ্য লোক, ছাড়ুন আমাকে। তুর্য নিজের ঠোঁট দুটো গোল করল, একটু উঁচিয়ে বলল, আগে আটসাত বেঁধে তোমাকে একটা চুমু খেতে দাও, তারপর ছেড়ে দিচ্ছি। পৃথা অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয়? একটু তো শরম করুন। ইরার সামনে ছিছি, কি ভাবলো? তুর্য চোখে হাসল, চোখ মেরে বলল, খোঁজ নিয়ে দেখো। তুমি ঠিক যতটা লজ্জা পাচ্ছ না, ওরা তোমার এই লজ্জার থেকেও অধিক আমাদের নিয়ে ভেবে ফেলেছে। পৃথা অপ্রস্তুত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, ছাড়ুন তো আমাকে, আগে একটা চুমু খেতে দাও, তারপর ছাড়ছি। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে। লোকটার মুখটা কি দিয়ে বানানো হয়েছে কে জানে, সর্বক্ষণ উল্টাপাল্টা নির্লজ্জ ধাঁচের কথা বেরুতেই থাকে। তার বাপ মা খুঁজে খুঁজে এই নির্লজ্জ লোকটাকেই পেয়েছিল তার সাথে বিয়ে দেওয়ার জন্য। 10 বছর বয়সে যখন বিয়ে দিয়েছে, তখন একজন ভালো সুশীল ভদ্র ছেলের সাথে বিয়ে দিত? তা না, একটা অসভ্য বর্বর লোকটাকে গছিয়ে দিয়েছে তার মতো এক কিশোরীর সাথে। পৃথা দাঁতে দাঁত চাপল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আজে বাজে কথা বন্ধ করে ছাড়ুন তো আমাকে। মাসি কখন থেকে খেতে ডাকছেন। তুর্য ছাড়ল না পৃথাকে, দুষ্টু হেসে বলল, বিয়ে করেছি 7 বছর, অথচ বউকে একটা গাঢ় চুমু খাওয়ার সৌভাগ্য হয়নি আমার। আজ যখন একটা সুযোগ পেয়েছি, উড়নচণ্ডী বউটা পোষ মেনে কাছে এসেছে, তখন এভাবে ছেড়ে দেব? না, কখনোই না, জীবন থাকতেও না। থামল তুর্য, ওষ্ঠ গোল করে আবার বলল, শুধুমাত্র একটা চুমুই তো, খেতে দাও না বউ। বেশি সময় নেব না, মাত্র 30 মিনিটেই শেষ করব, পাক্কা প্রমিস। পৃথা বিষম খেল, চোখ বড় বড় করে তাকালো তুর্যের পানে। 30 মিনিট ধরে মাত্র একটা চুমু খাবে, তাও বেশি সময় না? সবচেয়ে বড় কথা হলো 30 মিনিট ধরে চুমু খেলে সে বাঁচবে? দম বন্ধ হয়ে মরে যাবে তো। পৃথা হতবাক কণ্ঠে বলল, 30 মিনিট মাত্র, আর 30 মিনিট ধরে একটা চুমু? আপনি কি মানুষ? তুর্য কপালে ভাঁজ ফেলল, বেশ গুরুত্বপূর্ণ অভিপ্রায় নিয়ে বলল, 2013 সালে থাইল্যান্ডের পাটায়া শহরে এক দম্পতি টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড, অর্থাৎ প্রায় 3 দিন একে অপরকে চুমু খেয়ে বিশ্বের দীর্ঘতম চুম্বনের রেকর্ড করেছিল। সেখানে আমি বিয়ে করেও প্রায় 7 বছর চুমু অনাহারে কাটানোর পর বউকে মাত্র 30 মিনিট ধরে একটানা চুমু খেতে চেয়েছি। এই সময়টা কি তোমার নিকট খুব বেশি মনে হচ্ছে? পৃথা বিস্মিত হলো। টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড, এত লম্বা চুমু ছিল? কোন দম্পতি চুমু খেয়েছে? তারা মানুষ নাকি অন্য কোনো গ্রহের প্রাণী মানুষের রূপ ধরে পৃথিবীতে হানা দিয়েছে? পৃথা বিস্মিত সুরে প্রশ্ন করল, এরা কি প্রায় 3 দিন খাওয়া দাওয়া ছেড়ে চুমু খেয়েছিল? ওদের পেটে ক্ষুধা লাগেনি, গলায় পানির পিপাসা লাগেনি, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েনি? আচ্ছা, ওরা বেঁচে আছে তো? তুর্য মাথা ঝাঁকালো, বিশ্বাসের সহিত বলল, অবশ্যই বেঁচে আছে। এখন তুমিও আমাকে একখানা চুমু দিয়ে বাঁচিয়ে দাও। কথাটা বলে থামল তুর্য। ভাবুক ভঙ্গিতে আবার বলল, 30 মিনিট একদম কম হয়ে গেছে। দীর্ঘ 7 বছর চুমু অনাহারে থাকার পর আমার অন্তত একটানা 7 দিন চুমু খাওয়া উচিত।
নয়তো এই চুমুর দুনিয়ায় আমার মানিজ্জত বলে আর কিছুই থাকবে না। পৃথা হতবাক হলো। চুমুর দুনিয়া আবার কোন দুনিয়া? বাপের জন্মে তো এই নাম শুনিনি কখনো। লোকটা কি পাগল টাগল হলো নাকি? অবশ্যই নতুন করে আর কি পাগল হবে, এ তো আগে থেকেই পাগল, বদ্ধ উন্মাদ। পৃথার ভাবনার মধ্যে তুর্য নিজের প্রথম চুমু খাওয়ার প্রস্তুতি নিল। ধীরগতিতে নিজের ওষ্ঠ এগিয়ে নিয়ে যেতে শুরু করলো মেয়েটার ওষ্ঠের নিকট। ভরকে গেল পৃথা। হৃদয়ে কড়া নাড়ল 7 দিনের চুমুর প্রসঙ্গটা। প্রথম 30 মিনিট চুমুর ব্যাপারটা শ্রবণেই তো তার মাথা ঘুরে উঠেছিল, আর এখন 7 দিন। পৃথার মাথা ঘুরে উঠল। এই চুমু খেতে গিয়ে নিশ্চিত তাকে উপরে চলে যাওয়ার টিকিট কাটতে হবে। তারপর বাংলাদেশের পেপার পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো বড় বড় করে তাদের শিরোনামে লিখবে, চুমু খেতে গিয়ে মৃত্যু তুর্য এবং পৃথা নামক এক দম্পতির। ব্যাস, মান ইজ্জত সব মাটিতে। জীবন থাকতে তো এই ব্যাটার জ্বালায় মান ইজ্জত নিয়ে টানাটানি লাগতো মিনিটে মিনিটে। এই যেমন একটু আগে ইরার সম্মুখে লেগেছিল, তারপর যদি আবার চুমু খেতে গিয়ে মৃত্যু হয়, তাহলে মান ইজ্জত পেপার পত্রিকা আর টিভি চ্যানেলে গড়াগড়ি খাবে। ওপরে বসে বসেও এই লোককে বিয়ে করার জন্য কপাল চাপড়াতে হবে পৃথার। নিজের কল্পনায় নিজেই শিউরে উঠল পৃথা। দ্রুত নিজেকে তুর্যের বাঁধন থেকে মুক্ত করতে ব্যস্ত হলো, কিন্তু পারল না। তুর্যের মতো অমন এক হাতির মতো মানবের শক্তির সাথে পৃথার মতো পিঁপড়ার কি পেরে ওঠা সম্ভব? তবে নিজেকে ছাড়াতে তো হবে, নয়তো নির্ঘাত 7 দিনের চুমুতে টিভি চ্যানেলের শীর্ষে চলে যাবে। পৃথা আশেপাশে দৃষ্টি ঘোরালো। হুট করে নিজের পা দ্বারা আঘাত করল তুর্যের পায়ে। অনাকাঙ্ক্ষিত আক্রমণে হকচকিয়ে উঠল তুর্য। অসাবধানতাবশত হাতের বাঁধনটাও আলগা হলো। ব্যাস, এই সুযোগ। পৃথা নিজের 2 হাত তুলে ধাক্কা মারল তুর্যকে। সব দিক মিলিয়ে টালমাটাল হারালো বেচারা। নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে ঠাস করে বসে পড়ল মেঝেতে। তুর্য যেন মেঝেতে নয়, আকাশ থেকে পড়ল মাত্রই। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো পৃথার পানে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, বউ, তুমি আমাকে ফেলে দিলে, এক প্রকার মারলে আমাকে, তাও কি একটা চুমু খেতে চেয়েছি সেই অপরাধে? কথাটা বলেই তুর্য নিজের কপাল চাপড়াতে শুরু করলো। আহাজারি করে বলল, আল্লাহ, কি কলিযুগ এলো রে দুনিয়ায়। বউ একটা চুমু খেতে চাওয়ার অপরাধে শেষ পর্যন্ত মারল আমাকে। এই মুখ আমি এখন লোকসমাজে কিভাবে দেখাবো, কিভাবে? প্রথমে তুর্যকে পড়ে যেতে দেখে খারাপ লেগেছিল পৃথার। সে এত জোরেও ধাক্কা মারেনি যে পড়ে যাবে, তবুও পড়ে গেছে। একটু সহানুভূতিও দেখাতে চেয়েছিল মেয়েটার স্বামীর প্রতি, কিন্তু এই মুহূর্তের কথা শুনে সহানুভূতি তো দূরে থাক, আরেকবার জোরে সোরে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে হচ্ছে। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে। দাঁতে দাঁত চেপে বলল, নাটকবাজ একটা। তুর্যের আহাজারি বাড়ল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ছি ছি, বউ, তুমি আমাকে এত বড় একটা অপবাদ দিতে পারলে? আমি নাটকবাজ? পৃথা হতাশ হয়ে তাকালো তুর্যের পানে। এই লোক ঠিক কোন ধাতু দিয়ে বানানো সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে এর সাথে এই মুহূর্তে আর কিছু বলে হয়তো লাভ হবে না কোনো। সে যাই বলুক না কেন, তা নিয়ে এই লোকটা টানাহেঁচড়া করতে করতে ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাবেই যাবে। পৃথার কথা বাড়ালো না। কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে খেতে আসুন তাড়াতাড়ি। সময় গড়িয়েছে কিছুটা। ইতোমধ্যে খাওয়া দাওয়া শেষ সবার। খাওয়ার পরে সবাই যার যার কক্ষে চলে গেল। ইরা, তুর্য, পৃথা, তারেক এবং তৌফিক বসে রয়েছে বসার কক্ষে। অল্প স্বল্প গল্পগুজবে মত্ত হয়েছে তারা। এর মধ্যে আরশ কোথা থেকে দৌড়াতে দৌড়াতে সদর দরজা দিয়ে ঢুকলো বসার কক্ষের ভেতরে। 2 হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, স্যার, আমি এসেছি। আরুষের কণ্ঠ শ্রবণ হতে উপস্থিত সকলে তাকালো তার পানে। হাঁটুতে হাত দিয়ে এখনো হাঁপাচ্ছে লোকটা। উজ্জ্বল শ্যামবর্ণা মুখশ্রীতে তার ক্লান্তিভাব স্পষ্ট।
পরিশ্রমের দরুন নাকের ডগায় কপালে মুক্তোদানার ন্যায় বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব দেখা মিলছে। ছেলেটার পেশিবহুল শক্তপোক্ত দেহে জড়ানো শার্টটাও ঘামে ভিজে লেপ্টে রয়েছে দেহের সাথে। সকলেই আরুষকে এই অবস্থায় দেখে কিঞ্চিত চকিত হলো। পৃথা অবাক কণ্ঠেই বলল, এ কি আরুষ ভাই, আপনার এই অবস্থা কেন? মনে হচ্ছে কোনো দৌড় প্রতিযোগিতা থেকে দৌড়ে এসেছেন। আরুষ ঢোক গিলল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলল, তার থেকে কম কিছু করিনি, পুরো 2 কিলোমিটার রাস্তা দৌড়ে এসেছি। আরুষের কথা শেষ হতে না হতেই ইরা এক গ্লাস পানি নিয়ে দাঁড়ালো আরুষের সম্মুখে। তাড়া দিয়ে বলল, পানিটা খেয়ে নিন আরুষ ভাই, তারপর কথা বলবেন। ইরার কথা শুনে চোখ তুলে তাকালো আরুষ। ওষ্ঠে ফুটে উঠল তার সূক্ষ্ম হাসির রেখা। যাক, এত দৌড়ে একটু তো উপকার পাওয়া গেল। আরুষ তড়িৎ গতিতে সোজা হয়ে দাঁড়ালো। ইরার হাত থেকে পানির গ্লাস নিতে নিতে বলল, ধন্যবাদ। ওই যে খুশি হয়ে পানি নিল ওই পর্যন্তই, সেই পানি আর খাওয়া হলো না বেচারার। তার আগেই তুর্য ঝড়ের গতিতে সে পানির গ্লাসটা ছিনিয়ে নিল আরুষের হাত থেকে। অতপর সেই হাতে আবার 1 বোতল মিনারেল ওয়াটার ধরিয়ে দিল। ইরার পানে তাকিয়ে বলল, আরুষ আবার মিনারেল ওয়াটার ছাড়া খায় না, ওর গলায় অ্যালার্জি আছে তো তাই। আরুষের চেহারায় অসহায় ভাব ফুটে উঠল। তুর্য যে ইচ্ছে করে তার সাথে এমনটা করেছে তা বুঝতে আর বাকি নেই তার। না পারছে ছেলেটা কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। এই প্রথম সে নিজের প্রেয়সীর হাতে একটু কিছু পেয়েছিল, তাও সহ্য হলো না এই লোকটার। আরুষ রাগী দুঃখে মিনারেল ওয়াটারের বোতল খুলে গলায় পানি ঢালল। মনে মনে তুর্যকে অভিশাপ দিয়ে বলল, অন্যের প্রেমে বাগড়া দিস তো, দেখবি তোর বউ তোকে পাত্তা দেবে না।